আচ্ছা, আগের ক্লাসে আমরা পাইলট প্রোটেকশনটা স্টার্ট করেছিলাম। তো আজকে আমরা পাইলট প্রোটেকশনের আন্ডারে ট্রান্সলেট স্কিম, এই যে স্কিম আছে যার মাধ্যমে আমরা কোনো ইউনিটকে, ট্রান্সমিশন লাইনের কোনো পার্টকে আমরা ফল্টের হাত থেকে প্রোটেক্ট করতে পারি। তো সেই যে স্কিম, সেই স্কিমটার নাম হচ্ছে ট্রান্সলেট স্কিম। তো ট্রান্সলেট স্কিমে ইউজ করা হয় কি, ট্রান্সফর্মার ইউজ করা হয়, সামিং ট্রান্সফর্মার, যেটা আমি আগের ক্লাসে এক্সপ্লেন করেছিলাম, সামিং ট্রান্সফর্মার। তো মেন এটার যে ওয়ার্কিং প্রিন্সিপাল, সেটা কিরকম ওয়ার্কিং প্রিন্সিপাল সেটা একবার দেখে নেওয়া যাক, যে ট্রান্সলেট স্কিমে যে ওয়ার্কিং প্রিন্সিপালটা হয় সেটা কি। তো ধরো এটা একটা ট্রান্সমিশন লাইন আছে, ট্রান্সমিশন লাইনের এটা ধরো সেন্ডিং এন্ড, ঠিক আছে। তারপরে ট্রান্সমিশন লাইন ধরো চলছে, এরকম ট্রান্সমিশন লাইন চলছে, কন্টিনিউ হচ্ছে, ঠিক আছে। একইভাবে এটা ধরো ট্রান্সমিশন লাইনের এটা হচ্ছে রিসিভিং এন্ড। এবার হচ্ছে এই দুটো এন্ড, মানে ট্রান্সমিশন লাইন এই মাঝে ডটেড দিয়ে দেখালাম, এটাও কিন্তু মানে ট্রান্সমিশন লাইনটাই, ঠিক আছে। ওটাকে আমাকে প্রোটেক্ট করতে হবে, ফল্টের হাত থেকে প্রোটেক্ট করতে হবে। তার জন্য আমরা কি ইউজ করব না, আমরা ইউজ করব এখানে, আমরা সিটি ইউজ করব। কোথায় সিটি ইউজ করব না, আমাদের সেন্ডিং এন্ডে একটা সিটি থাকবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের রিসিভিং এন্ডেও একটা সিটি থাকবে। এটা আমরা সিঙ্গেল লাইনের জন্য দেখাচ্ছি, ঠিক আছে। থ্রি ফেজের জন্য এখন আমরা শো করিনি, সিঙ্গেল লাইনের জন্য দেখাচ্ছি, মেন ওয়ার্কিং প্রিন্সিপালটা বোঝার জন্য। তো এই যে সিটি, সেই সিটির যে সেকেন্ডারি, সেই সিটির সেকেন্ডারি গুলো কোথায় গিয়ে উঠবে, তো সেটার জন্য থাকছে আমাদের একটা আপার ম্যাগনেট আর একটা হচ্ছে লোয়ার ম্যাগনেট, ঠিক আছে। সেন্ডিং এন্ডেও থাকছে, রিসিভিং এন্ডেও থাকছে। এটা ধরো একটা আপার ম্যাগনেট, একটা ম্যাগনেট আমরা দেখাচ্ছি এখানে উপরে, ইলেকট্রোম্যাগনেট অ্যাকচুয়ালি, মানে সিটির কয়েলগুলো কারেন্টটা যখন গিয়ে ওখানে গিয়ে পেঁচানো হবে তখনই ওটা একটা ম্যাগনেটে পরিণত হবে। তো এটা ধরো একটা ম্যাগনেটের আপার ম্যাগনেট। আপার ম্যাগনেটের তিনটে লিম্ব আছে, ঠিক আছে, তিনটে লিম্ব আছে। লিম্ব মানে হচ্ছে এই যে এটা একটা লিম্ব হয়ে গেল, এটা হচ্ছে সাইডের একটা লিম্ব, ঠিক আছে। তারপরে এটা হয়ে গেল আরেকটা লিম্ব, মাঝের লিম্বটা। তারপরে ধরো আরেকটা এটা লিম্ব আছে, এরকম তিনটে লিম্ব আছে আপার ম্যাগনেটের। এটা হলো ধরো তিনটে লিম্ব, ঠিক আছে। আচ্ছা, আর এখানে থাকবে আরেকটা লোয়ার ম্যাগনেট। আপার ম্যাগনেটের তলায় এখানে থাকবে আরেকটা আমার লোয়ার ম্যাগনেট। লোয়ার ম্যাগনেটে কিন্তু দুটোই লিম্ব থাকবে, দুটো লিম্ব এখানে ধরো আছে এরকম। এটা হয়ে গেল তাহলে আমাদের আপার এবং লোয়ার ম্যাগনেট, ঠিক আছে। আপার এবং লোয়ার ম্যাগনেট আমরা দেখে নিলাম। এটা আমাদের সেন্ডিং এন্ডে আছে। একই রকম ভাবে আমাদের রিসিভিং এন্ড যেটা, সেখানেও এরকম একটা আপার এবং একটা লোয়ার ম্যাগনেট থাকবে। আচ্ছা, না এখনো নয়, আমরা এটাকে কপি করি, মানে এখানে আমরা কানেকশনটা একটু দেখে নিই। ধরো এই যে আমাদের সেন্ডিং এন্ড থেকে আমাদের যে সিটির তার, সিটির তারটা এসে কোথায় পেঁচাবো না, এই যে মাঝের যে লিম্বটা আছে না, মিডিল লিম্ব, আপার ম্যাগনেটের যে মিডিল লিম্ব, সেখানে আমরা পেঁচিয়ে দেবো। তাহলে এই তারটাকে নিয়ে আসবো, এই তার নিয়ে এসে এখানে, আর এই তারকে নিয়ে এসে এখানে আমরা এটাকে ইয়ে করাবো, রোটেট করাবো। ধরো এরকম ভাবে আমরা পেঁচিয়ে দিয়েছি, এরকম ভাবে এটাকে আমরা কানেক্ট করে দিলাম। সিটির তারটাকে আমরা এখানে ম্যাগনেটের উপরে জড়িয়ে দিলাম। এটা তাহলে হয়ে গেল, এই যে আমার এটা ম্যাগনেট, আপার ম্যাগনেট, তার এটা হয়ে গেল একটা দিক। এটা এখানে কিছুটা ফ্লাক্স ইনডিউসড হবে এবং সেই করসপন্ডিং ফ্লাক্সটাকে আমরা একটা দিকে নিতে চাইবো, সেকেন্ডারিতে নিতে চাইবো। তো সেটার জন্য আমরা ইউজ করবো আর একটা কয়েল, ঠিক আছে। সেটা হয়ে যাচ্ছে ট্রান্সফরমার। এটা ধরো একটা ট্রান্সফরমারের মতো বিহেভ করছে, তো আমরা এর আর একটা কয়েল পাবো, সেকেন্ডারি কয়েল। সেকেন্ডারি কয়েলটাকে সাপোজ আমি এরকম দেখাচ্ছি, এটা ধরো একটা এরকম ভাবে একটা কয়েল দেখালাম। এটা ধরো আমাদের সেকেন্ডারি কয়েলকে আমি বোঝাতে চাইছি। আচ্ছা, এটাকে একটু এক্সটেন্ড করে দিই, এই লিঙ্কটাকে আমি একটু বাড়িয়ে দিই, নাহলে পুরোটা শো করা যাচ্ছে না। ধরো এরকম আছে লিঙ্কটা, ঠিক আছে। তো এখন কি হবে, এটাকেও একটু নিচে করতে হবে, নিচে করতে হবে। ঠিক আছে। তো এইরকম ধরো একটা ম্যাগনেট, সিটি থেকে তার এসে মিডিল লিম্বটাতে আমরা জড়িয়ে দিলাম এবং সিটি সেকেন্ডারিতে আমরা একটা ভোল্টেজ পাবো। তো সেটাকে আমরা কাজে লাগাবো। সেটা কিভাবে কাজে লাগাবো সেটা পরে এক্সপ্লেন করা হচ্ছে। এখন হচ্ছে কি, এই যে আপার ম্যাগনেট, এই উপরের কালোটা আর নিচের যে কালো অংশ অর্থাৎ লোয়ার ম্যাগনেট, এই দুটোর মাঝে থাকবে আমাদের একটা ডিস্ক থাকবে, ঠিক আছে। একটা ডিস্ক থাকবে এখানে। সাপোজ আমি এই ডিস্কটাকে এখানে শো করছি। ধরো এটা হলো একটা ডিস্ক, ঠিক আছে, যে ডিস্কটা কিনা রোটেট করবে। ধরো এটা এরকম একটা ডিস্ক এখানে আছে, ঠিক আছে। এই ডিস্কটা কোনো একটা সাপোর্ট থাকে,
ঠিক আছে, সেই সাপোর্টের ওপরে এটা রোটেট করে। কিভাবে রোটেট করে সেটাও পরে বলা হচ্ছে। এটা ধরো একটা ডিস্ক এখানে আছে, সেই ডিস্কটা রোটেট করতে পারে। যখনই এটা রোটেট করবে তো ডিস্কের এখানে একটা কন্ট্যাক্ট ক্লোজ হবে, ক্লোজ একটা কন্ট্যাক্ট থাকবে। এই যে ডিস্কটা যখনই ঘুরছে, মানে এটা ধরো এরকম ঘুরছে, এরকম যখনই ঘুরবে, ঘুরতে স্টার্ট করলে এখানে কিছু একটা কন্ট্যাক্ট থাকবে। ঠিক আছে, সেই কন্ট্যাক্টটা কোথায় চলে যাবে না ট্রিপ সার্কিটে চলে যাবে। এখানে যে কন্ট্যাক্টটা আছে, সাপোজ এখানে একটা কন্ট্যাক্ট আছে, এই কন্ট্যাক্টটা কোথায় যাবে না ট্রিপ সার্কিটে। এটা চলে যাবে আমাদের ট্রিপ সার্কিটে। এই যে হলুদ রং দিয়ে আমি দেখালাম, এই দুটো কন্ট্যাক্ট অ্যাকচুয়ালি চলে যাবে আমাদের কোথায় না ট্রিপ সার্কিটের মধ্যে। এটা আমরা সেন্ডিং এন্ডের ক্ষেত্রে দেখালাম। ঠিক আছে, একই রকম ভাবে আমাদেরকে এই জিনিসটা রিসিভিং এন্ডের ক্ষেত্রেও আমরা দেখাতে পারি। আচ্ছা, আরেকটা জিনিস এখানে থাকে, এই যে আমাদের মিডিল লিম্ব যেটা ছিল, মিডিল লিম্বের তলায় এখানে একটা শেডিং একটা রিং থাকে। ঠিক আছে, একটা কপারের একটা ধরো রিং এরকম পরানো আছে। ঠিক আছে, এই ইলেকট্রোম্যাগনেট যেটা ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালের তৈরি, তার উপরে এরকম একটা রিং এর মতো পরানো আছে, এটাকে বলা হয় শেডিং রিং। ঠিক আছে, একইভাবে এই আমাদের যে সাইডের যে লিম্বটা আছে সেখানেও এরকম একটা শেডিং রিং কিন্তু পরানো থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে শেডিং রিং। এবার এই যে আমার সেকেন্ডারি, যে একটা প্রাইমারিতে আমার তার জড়িয়েছিলাম, মানে অ্যাকচুয়ালি একটাই লিম্ব, সেই লিম্বের উপরের পার্টে আমরা একটা সিটি থেকে আসা তারটাকে জড়িয়েছি, আর সেরকম ভাবে সেকেন্ডারি অর্থাৎ এই সবুজ তার, এখান থেকে আমরা দুটো তারকে বার করে নেব। সেইটাকে কোথায় নিয়ে যাব সেটা আবার দেখা যাবে। তো আমি রিসিভিং এন্ডেও সিমিলার টাইপের এই জিনিসটা থাকবে, আমার রিসিভিং এন্ডেও এই সিমিলার জিনিস থাকবে। তো এই জিনিসটাকে কপি করে আমরা এখানেও রিসিভিং এন্ডেও আমাদের এই সিমিলার জিনিস থাকবে। ঠিক আছে, তো সেখানেও কি হবে না, এই যে আমার সিটির সেকেন্ডারি থেকে তার এসে এখানে আমরা জড়িয়ে দেবো। ঠিক আছে, কোথায় জড়াচ্ছি না মিডিলটাই জড়াচ্ছি, মিডিল লিম্বে, এবং সেকেন্ডারি থেকে আমরা দুটো তার এরকম পাচ্ছি। এবার এই যে সেকেন্ডারি তার সবুজ রং দিয়ে দেখিয়েছিলাম, আর এই যে সবুজ রঙের তার এর সেকেন্ডারিতে দেখিয়েছিলাম, দুটোকে আমরা কিভাবে কানেক্টেড করব, এই দুটোর কানেকশনটা কিরকম হবে না, আমরা এখান থেকে এই তারটাকে নিয়ে যাব। ঠিক আছে, এই তারটাকে আমরা নিয়ে গেলাম, নিয়ে গিয়ে ফার্স্টে কোথায় রোটেট করাবো। আচ্ছা, এখান থেকে আমরা এই দুটো টার্মিনাল পাচ্ছি তারের, সেকেন্ডারি তারের, একটা এই টার্মিনাল, একটা হচ্ছে এই টার্মিনাল। তো এই টার্মিনালটাকে আমরা ফার্স্টে নিয়ে যাই, দিয়ে আমরা এই যে লোয়ার ম্যাগনেটটা আছে সেই লোয়ার ম্যাগনেটের উপরে ওটাকে আমরা রোটেট করি, এরকম লোয়ার ম্যাগনেটের উপরে এটাকে পেঁচিয়ে দিই। মানে লোয়ার ম্যাগনেটের উপরে এরকম একটা লিম্বে পেঁচালাম, তারপরে আরেকটা লিম্বেও আমরা ওটাকে সিমিলার ওয়েতে পেঁচিয়ে দেবো এরকম ভাবে। আচ্ছা, এইরকম দুটো টার্মিনাল পেয়ে গেলাম। তাহলে আমরা এই দিক থেকে এই সেকেন্ডারিতে যে সবুজ তারটা ছিল, একটা তারকে নিয়ে এসে লোয়ার ম্যাগনেটের উপরে দুটো লিম্ব আছে, দুটো লিম্বের উপরে জড়িয়ে দিলাম। আর এইটাকে নিয়ে গিয়ে কোথায় জড়াতে হবে না, এটাকে আমরা ফার্স্টে নিয়ে যাব কোথায়, আমরা ফার্স্টে এটাকে নিয়ে যাব টেনে, এটাকে নিয়ে গেলাম, তারপরে এটাকে আমরা কোথায় কানেক্ট করব না, আমরা এটাকে কানেক্ট করে দেবো এই দিকে যে আমার এন্ডটা আছে এই এন্ডের সঙ্গে জুড়ে দিলাম। এই সেকেন্ড যে আমার মানে রিসিভিং এন্ডে যে ইলেকট্রোম্যাগনেট আছে, সেই ইলেকট্রোম্যাগনেটের যে আপার ম্যাগনেটের যে মিডিল লিঙ্ক, তার সেকেন্ডারির একটা টার্মিনালের সঙ্গে একে জুড়ে দিলাম। আর অন্য টার্মিনালটাকে কি করব, অন্য টার্মিনালটাকে নিয়ে এলাম, নিয়ে এসে আমরা এই যে আমাদের লোয়ার ম্যাগনেট রিসিভিং এন্ডের তার হচ্ছে আমরা যে দুটো লিম্ব আছে সেই লিম্বের উপরে আমরা এটাকে জড়িয়ে দিলাম, দুটো লিম্বের উপরে আমরা এটাকে জড়িয়ে দিলাম। দিয়ে যে টার্মিনালটা ফাইনালি বেরিয়ে এলো সেটাকে আমরা কোথায় করব, এইটার সঙ্গে কানেক্ট করে দেবো, এইটার সঙ্গে আমরা কানেক্ট করব এই টার্মিনালটাকে। কিভাবে করব, সিম্পল তার দিয়ে আমরা এটাকে জুড়ে দেবো, এরকম ভাবে নিয়ে এসে আমরা এটাকে এরকম ভাবে জুড়ে দেবো। ঠিক আছে, তো এই হয়ে গেল আলটিমেট কানেকশনটা। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের ট্রান্সলে স্কিম, যেটা ট্রান্সলে স্কিমের এই হলো কানেকশন। তাহলে বুঝতে পারছো এটা হচ্ছে আমাদের সেন্ডিং এন্ড, ট্রান্সমিশন লাইনের এটা সেন্ডিং এন্ড, এখান দিয়ে সাপোজ কোনো একটা কারেন্ট I1 আমার যাচ্ছে,
এবং আমরা জানি যদি কোনো ফল্ট না থাকে তাহলে রিসিভিং এন্ড দিয়েও আমার সেম অ্যামাউন্ট অফ কারেন্টই আসার কথা। আমি আপাতত এটাকে I2 ধরলাম, ঠিক আছে। এখন যদি এটা রাইট কন্ডিশনে বা প্রপার কন্ডিশনে থাকে তাহলে I1 ইজিক্যাল টু I2 হবে। ট্রান্সমিশন লাইনে যদি কোনো ফল্ট না হয় যতটা কারেন্ট ঢুকছে ততটাই বেরোবে। এবার এখানে একটা সিটি আছে, তো যতটা কারেন্ট আসছে তার করসপন্ডিং এখানে আমি এই সিটির নাম দিলাম সাপোজ সিটি 1, আমি সাপোজ এই সিটির নাম দিলাম সিটি নাম্বার 1, আর এইদিকে যে সিটিটা আছে সাপোজ সেই সিটির আমি নাম দিলাম সিটি 2, ঠিক আছে। এবার এখানে যে কারেন্ট I1 যাচ্ছে তার করসপন্ডিং একটা কারেন্ট আমার সিটির সেকেন্ডারিতে ইনডিউসড হবে। সেই ইনডিউসড কারেন্টের জন্য এখানে এই যে ইলেকট্রোম্যাগনেট তার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে এবং এখানে একটা ফ্লাক্স তৈরি হবে, এখানে একটা ফ্লাক্স তৈরি হবে এবং সেই ফ্লাক্সটা করসপন্ডিং আমার এই যে সবুজ রঙের যে কয়েলটা দেখিয়েছি এটা হচ্ছে সেকেন্ডারি কয়েল, এখানেও একটা ফ্লাক্স ইনডিউসড হবে, ঠিক আছে। এবার এই যে আমার সেকেন্ডারি ফ্লাক্স, সেই ফ্লাক্সটাকে আমরা কোথায় নিয়ে গেছি না সেই কারেন্টটাকে আমরা আবার লোয়ার ম্যাগনেটের উপরে জড়িয়েছি, তার মানে লোয়ার ম্যাগনেটেও একটা ফ্লাক্স ইনডিউসড হবে। তো এটা যেহেতু সেকেন্ডারিতে ফ্লাক্স ইনডিউসড হচ্ছে আমরা নামগুলো দিয়ে দিই। সাপোজ সিটি 1 এর যে সেকেন্ডারি কয়েল সেটা গিয়ে আমি ফার্স্টে ইলেকট্রোম্যাগনেটের উপরে জড়িয়েছিলাম, তো এখানে যে ফ্লাক্সটা তৈরি হয়েছে আমি সাপোজ তার নাম দিলাম, এই যে ফ্লাক্সটা এখানে তৈরি হলো সাপোজ তার নাম দিলাম আমি 5, ঠিক আছে, এর নাম আমি সাপোজ দিলাম হচ্ছে 5। এবার এই 5 ফ্লাক্সটা কোথায় যাচ্ছে, এই ইলেকট্রোম্যাগনেটের মধ্যে টোটালটাই থাকছে এই ফ্লাক্সটা, এবং এইখানে যখনই এটা শেডিং, এই যে রিংটা আছে লাল রং দিয়ে দেখিয়েছি এটা হচ্ছে কি, এটা অ্যাকচুয়ালি হচ্ছে শেডিং রিং, ঠিক আছে, এটা হচ্ছে শেডিং রিং বলে। এই শেডিং রিং এর মধ্যে দিয়ে যখনই যাচ্ছে ফ্লাক্সটা একটু ল্যাগিং হয়ে যাচ্ছে, ঠিক আছে। শেডিং রিং এর কাজ হচ্ছে ফ্লাক্সটাকে একটু ল্যাগিং করে দেওয়া। এটা কেন ইউজ করা হয় আমি পরে বলছি। এটা ধরো শেডিং রিং আছে, তো শেডিং রিং এর মধ্যে ফ্লাক্স যেটা পাওয়া যাবে সেটা সাপোজ হচ্ছে φ1, মানে ফ্লাক্সটা একটু ল্যাগ করে গেল, যে ফ্লাক্সটা আমার ফাই ছিল মেন ফ্লাক্স সেটার থেকে এটা φ1 হয়ে গেল, দিয়ে এই আমার ডিস্কের মধ্যে এটা লিঙ্ক করলো, ডিস্ককে এটা লিঙ্ক করলো। অন্যদিকে এখানে আমার যে সেকেন্ডারি যে সবুজ রং দিয়ে দেখিয়েছিলাম এর মধ্যে দিয়েও তো একটা কারেন্ট ইনডিউসড হবে, তার জন্য এই লোয়ার ম্যাগনেটের মধ্যেও একটা কারেন্ট ফ্লো হবে। লোয়ার ম্যাগনেটের মধ্যে যে কারেন্ট ফ্লো হবে তার জন্য লোয়ার ম্যাগনেটের দুটো বাহু আছে, এটা একটা আর ওইদিকে একটা, এই দুটোর মধ্যেও কি হবে ফ্লাক্স ইনডিউসড হবে। ধরা যাক এই যে ফ্লাক্স গুলো ইনডিউসড হচ্ছে আমি এর নাম দিচ্ছি সাপোজ এর নাম হচ্ছে φ2 আর এরও নাম দিচ্ছি সাপোজ φ2। এবার হচ্ছে কি এই যে দুটো ফ্লাক্স এই দুটো φ2 আর এই উপরের থেকে আসছিল কি φ1, তারা কাকে লিঙ্ক করছে, এই যে হলুদ রং দিয়ে দেখানো যে আমার ডিস্কটা তাকে লিঙ্ক করছে। তার মানে তখন এই ডিস্কটার উপরে দুটো রকমের ফ্লাক্সের এফেক্ট করছে, দু রকম ফ্লাক্সের ইন্টারাকশনের জন্য কি তৈরি হয়, একটা টর্ক তৈরি হয়, ঠিক আছে, একটা টর্ক তৈরি হয় এবং তার জন্য কি হয় না ডিস্কটা রোটেট করে, তার জন্য ডিস্কটা রোটেট করে। কিন্তু এক্ষেত্রে যখন নর্মাল কন্ডিশনে থাকবে তখন কি এটা রোটেট করবে সেটাই এখন দেখা। তো মনে করো এই সিমিলার কন্ডিশন তো আমার এইদিকেও আছে, সিমিলার কন্ডিশন রিসিভিং এন্ডের যে ম্যাগনেট সেখানেও আছে। এখন যদি কোনো ফল্ট না থাকে তাহলে এখানে যে কারেন্টটা ঢুকবে সেম কারেন্টই এখান দিয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে। তখন আমার এই সিটির সেকেন্ডারিতে যা কারেন্ট হবে এই সিটির সেকেন্ডারিতেও তাই কারেন্ট হবে। যদি এই দুটো কারেন্ট সেম হয় তাহলে আমার এই সিটির সেকেন্ডারি, এই সেকেন্ডারি আর এই যে সেকেন্ডারি দুটো সেকেন্ডারিতেই সেম কারেন্ট হবে। তো কথা ফর এক্সাম্পল ধরে নাও এই যে সেকেন্ডারি আছে এই সেকেন্ডারিতে আমার মনে করো স্মল I1 কারেন্ট ইনডিউসড হয়েছে, ছোট হাতের I1 কারেন্ট ইনডিউসড হয়েছে। অন্যদিকে এই যে আমার সেকেন্ড মানে এটা যে আমার রিসিভিং এন্ডের যে সেকেন্ডারি কয়েল যেটা আপার ম্যাগনেটের মধ্যে আছে এখানেও আমার সাপোজ I2 ছোট হাতের I2 পরিমাণ কারেন্ট ইনডিউসড হয়েছে, ঠিক আছে। এবার এই I1 আর I2 এটা কিসে কানেক্টেড আছে, এই I1টা ধরো এদিক দিয়ে এলো এদিক দিয়ে এলো এদিক দিয়ে এলো দিয়ে আমার কোথায় জুড়ে যাচ্ছে, এইখানে জুড়ে যাচ্ছে। তাহলে এখানে আমার আলটিমেটলি কি হবে, এখানেও যদি I1 আসে আর এদিক দিয়ে I2 আসছে কিন্তু দুটো তো সেম, দুটো কারেন্টের তো কোনো ডিফারেন্স নেই কারণ কোনো ফল্ট হয়নি। যদি কোনো ফল্ট না হয় তাহলে I1 আর I2 সেম, দ্যাট মিনস তারা এইখানে আলটিমেটলি কত রেজাল্টেন্ট কারেন্ট কত হবে, একদিক থেকে I1 আর একদিক থেকে I2, তার মানে I1 মাইনাস I2 এটাই হচ্ছে রেজাল্টেন্ট কারেন্ট। কিন্তু I1 আর I2 তারা তো সেম, যদি সেম হয় তাহলে I1 মাইনাস I2 এর ভ্যালু কত হবে, এর ভ্যালু 0 হবে। তার মানে আমার আলটিমেটলি এই যে সেকেন্ডারি এটাতে কোনো কারেন্টই কিন্তু ফ্লো হবে না। কখন হবে না, যদি এটা নর্মাল কন্ডিশনে থাকে, যদি ট্রান্সমিশন লাইনের মধ্যে কোনো ফল্ট না থাকে তখন কিন্তু এই যে সবুজ রং দিয়ে আমি দেখিয়েছি যে কয়েলটা, এই কয়েলের মধ্যে কিন্তু কোনো কারেন্টই ফ্লো হবে না, রেজাল্টেন্ট কোনো কারেন্টই ফ্লো হবে না। এবং যদি কোনো কারেন্ট ফ্লো না হয় তাহলে কি হবে, এই φ2 তৈরি হবে কি, φ2 তৈরি হবে না, φ2 তৈরি হবে না। এখানেও তাই,
এখানেও হচ্ছে আমার ফাই টু থাকবে, এদিকেও আমার ফাই টু থাকবে, তারাও তৈরি হবে না। তার মানে কোনো ফ্লাক্স কিন্তু তখন তৈরি হবে না যদি আমার কোনো ফল্টি কন্ডিশন না থাকে লাইনের মধ্যে, তখন কিন্তু এই সেকেন্ডারি গুলোর মধ্যে কোনো কারেন্টই ফ্লো হবে না এবং তার জন্য কোনো ফ্লাক্স এখানে তৈরি হবে না। এবং যদি ফ্লাক্স তৈরি না হয় তাহলে এই ডিস্কগুলো রোটেট করবে কি? ডিস্কটা রোটেট করবে না, কারণ ডিস্কটা কিসের জন্য রোটেট করে? ডিস্ক রোটেট করে দুটো ফ্লাক্সের মধ্যে ইন্টারঅ্যাকশনের জন্য। এই ফাই ওয়ান আর ফাই টু দুটোই যদি থাকে, তাদের সম্মিলিত প্রভাবের জন্য একটা টর্ক তৈরি হয়, ঠিক আছে? সেই টর্কের এফেক্টে এটা ঘোরে। কিন্তু যদি এটা না থাকে তখন এটা টর্ক পাবে না এবং এটা ঘুরবে না, এবং যদি না ঘুরে তাহলে ট্রিপ সার্কিটে কোনো সিগন্যাল যাবে না, এবং যাওয়া উচিত নয়। ট্রিপ সার্কিটে কেন সিগন্যাল যাবে যদি কোনো ফল্ট না থাকে? তার মানে এই ট্রিপ সার্কিট, যেটা এদিকের যে সার্কিট ব্রেকার তার ট্রিপ সার্কিটেও কোনো ট্রিপ সিগন্যাল যাবে না, অন্যদিকে এইদিকের যে সার্কিট ব্রেকার তারও ট্রিপ সার্কিটে কোনো রকম কোনো সিগন্যাল কিন্তু যাবে না, ঠিক আছে? একই রকম ভাবে যদি মনে করো কোনো ফল্ট হয়ে গেল, সাপোজ কোনো একটা জায়গায় ইন্টারনাল একটা ফল্ট হলো, এই ট্রান্সমিশন লাইনের এখানে মনে করো একটা ফল্ট হলো, তখন কি হবে? তখন কি আর আমার এই আই ওয়ান আর এই আই টু তারা কি সেম হবে? তারা কিন্তু তখন আর সেম হবে না, কারণ আই ওয়ানটা আমার এই রাস্তা দিয়ে গিয়ে এখানে গ্রাউন্ডে চলে যাবে, কিন্তু আই টুটা তো আর সেটা হবে না। আই টুটা যদি আমার সিঙ্গলি ফেড সিস্টেম হয় আই টুটা জিরো হয়ে যাবে, আর যদি ডাবল ফেড সিস্টেম হয় মানে এদিক থেকেও যদি কোনো একটা সোর্স থাকে, তখন আমার এদিক দিয়ে ফল্ট কারেন্টটা এর মধ্যে ফ্লো করবে ডাবল ফেড সিস্টেম হলে। কিন্তু সিঙ্গেল ফেড হলে তখন আই ওয়ান এর মধ্যে আই টু কারেন্ট ফ্লোই হবে না, ঠিক আছে? মানে এদিক থেকে যদি কারেন্ট একমাত্র আসার রাস্তা থাকে, তখন কেবলমাত্র আই ওয়ানটাই থাকবে, আই টুটা জিরো হয়ে যাবে ফল্ট হয়ে গেলে, ঠিক আছে? আর যদি দুদিক থেকেই সিস্টেমে ফিড করার অপশন থাকে তাহলে এদিক দিয়েও ফল্ট কারেন্ট আসবে, এদিক দিয়েও ফল্ট কারেন্ট আসবে। কিন্তু যেরকমই সিস্টেম হোক, আইদার এটা একদিক থেকেই ফিড করা সিস্টেম হোক অথবা দুদিক থেকেই ফিড করা সিস্টেম হোক, দুটো ক্ষেত্রেই কিন্তু যদি ফল্ট হয় ইন্টারনালি, তাহলে কিন্তু আই ওয়ান আর এই আই টু এরা কিন্তু ডিফারেন্ট হয়ে যাবে, এদের এদের আর ম্যাগনিটিউডটা সেম থাকবে না, ঠিক আছে? আর যদি তারা সেম না থাকে তখন কি হবে? তখন হচ্ছে আমাদের এই যে সেকেন্ডারি, যেটাকে আমি সবুজ রঙের তার দিয়ে দেখিয়েছি, এখানে যে কারেন্ট ইনডিউসড হবে, এটা হচ্ছে কার জন্য? এই আই ওয়ানের জন্য হচ্ছে, যেটা সেন্ডিং এন্ডের যে আই ওয়ান তার জন্য হচ্ছে। এর জন্য যে কারেন্ট আমার এই সেকেন্ডারিতে ইনডিউসড হবে, আর এই যে সেকেন্ডারি যেটা রিসিভিং এন্ডে আছে তার সেকেন্ডারিতে যে কারেন্ট ইনডিউসড হবে, তাদের ম্যাগনিটিউডটা কখনোই সেম হবে না, কারণ এই কারেন্ট আর এই কারেন্ট তারা তো আলাদা হয়ে গেছে। আর যদি কারেন্ট দুটো সেম না হয়, তার মধ্যে তার জন্য কি হবে? এই তারগুলোর মধ্যে একটা রেজাল্টেন্ট একটা কারেন্ট ফ্লো করবে আই ওয়ান মাইনাস আই টু, এই ডিফারেন্সটা কিন্তু তখন নট ইকুয়াল টু জিরো, এই ডিফারেন্সটা তখন আর জিরো হবে না। আর যদি জিরো না হয় একটা রেজাল্টেন্ট কারেন্ট ফ্লো করবে। এবার রেজাল্টেন্ট কারেন্ট কোনটা বেশি সেটা দেখতে হবে। যদি আই ওয়ান বেশি হয়, যদি আই ওয়ান বেশি হয় তাহলে রেজাল্টেন্ট কারেন্টটা এটার মধ্যে দিয়ে ফ্লো করে যাবে। রেজাল্টেন্ট কারেন্ট এটার মধ্যে ফ্লো করে গেলে তখন কি হবে না, এই ডিস্কটা এখানে একটা ফ্লাক্স তৈরি হবে, এইখান দিয়ে একটা ফ্লাক্স তৈরি হবে, এবং সেই ফ্লাক্সের জন্য কি হবে, এই একটা যদি টর্ক তৈরি হবে, সেই টর্কের জন্য আমার এটা রোটেট করা স্টার্ট করবে, ঠিক আছে? আমাদের যে ডিস্কটা আছে সেই ডিস্কটা রোটেট করা স্টার্ট করবে। আর যদি এটা সিঙ্গেলি ফেড সিস্টেম হয়, যদি সিঙ্গেলি ফেড মানে এদিক থেকেই যদি পাওয়ারটা একমাত্র আসে, তখন কি হবে? তখন হচ্ছে আমার আই ওয়ানটা এদিক দিয়ে এসে এদিক দিয়ে এসে, আমি দেখাই, আই ওয়ান কারেন্টটা এদিক দিয়ে আসবে, এদিক দিয়ে এসে গ্রাউন্ডে চলে যাবে, তখন আই টুটা আমার জিরো হয়ে গেছে। মনে করো ওদিক থেকে আর ফিডিং এর কোনো অপশনই নেই, আই টুটা জিরো হয়ে গেছে। তখন কি হচ্ছে, আই টু যেহেতু জিরো হয়ে গেছে, তার মানে এই সিটির সেকেন্ডারিতেও তো কোনো ফ্লাক্স ইনডিউসড আর হবে না। যদি ফ্লাক্স ইনডিউস না হয় তার মানে এখানেও কোনো ফ্লাক্স আর আসবে না, যেটাকে আমি ফাই ওয়ান বলে দেখাচ্ছিলাম, এখানে যেটা ফাই ওয়ান বলে দেখাচ্ছিলাম সেই ফাই ওয়ানটাও কিন্তু আর থাকবে না। কিন্তু তখন আমার ডিফারেন্স কারেন্ট যেটা আছে সেটা এই কয়েলের মধ্যে ফ্লো করবে, তার মানে ফাই টু থাকছে কিন্তু ফাই ওয়ান থাকছে না, তাহলেও কিন্তু ডিস্ক রোটেট করবে না, তার মানে এইটা ট্রিপ করবে না। কিন্তু এইখানে যেটা আছে সেন্ডিং এন্ডে যেটা আছে, সেখানে কি, সেখানে তো আমার যে ফাই ওয়ান সেটাও আছে। কেন থাকবে? কারণ এখানে আই ওয়ান কারেন্ট তো যাচ্ছে, আই ওয়ান কারেন্ট যাচ্ছে মানে এখানে ফাই ওয়ান থাকছে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমার একটা রেজাল্টেন্ট কারেন্টও কোথা দিয়ে ফ্লো করছে, এই যে সেকেন্ডারি কয়েল তার মধ্যে একটা রেজাল্টেন্ট কারেন্টও ফ্লো করছে। রেজাল্টেন্ট কারেন্ট যদি ফ্লো করে, এই লোয়ার ম্যাগনেটে ফাই টু যে ফ্লাক্সটা সেটা কিন্তু তৈরি হবে, তার মানে ফাই ওয়ান তৈরি হচ্ছে, ফাই টু তৈরি হচ্ছে। এদের এফেক্টে কি হবে, এই ডিস্কটা ঘুরবে, আর ডিস্কটা ঘুরলে কি হবে, এই ট্রিপ সার্কিটটা ক্লোজ হয়ে যাবে, ট্রিপ সার্কিটের এই কন্ট্যাক্টটা ক্লোজ হয়ে যাবে, এবং সেটা ট্রিপ সার্কিটকে সিগন্যাল পাঠিয়ে দেবে, সার্কিট ব্রেকার ট্রিপ করে যাবে, ঠিক আছে? এটা হবে মানে এই দিককার সার্কিট ব্রেকারটা ট্রিপ করবে, কিন্তু এদিককার যে সার্কিট ব্রেকার সেটা ট্রিপ করবে না। কিন্তু এতে আমাদের কোনো অসুবিধা নেই, কারণ এটা সিঙ্গেলি ফেড সিস্টেম। সিঙ্গেলি ফেড সিস্টেম মানে একদিক থেকেই যদি পাওয়ার ফিডিং হয়, তাহলে একদিককার যেদিক থেকে আমার ফল্ট কারেন্টটা ফিড হচ্ছে সেদিককার সার্কিট ব্রেকার যদি ট্রিপ করে যায়, তাহলে আমাদের পারপাসটা সার্ভড হয়ে যাবে, ঠিক আছে? আমাদের কোনো প্রবলেম হবে না, ঠিক আছে?
আর যদি এটা ডাবল ফেড সিস্টেম হতো তখন তো আমার ফাই ওয়ান ফাই টু দুটোই কারেন্ট থাকতো, মানে দুটোই ফ্লাক্স থাকতো, এখানেও আমার একটা ফ্লাক্স তৈরি হতো এবং সেই ফ্লাক্সের জন্য তখন আমাদের এই ট্রিপ কয়েল এনার্জাইজ হয়ে সার্কিট ব্রেকারকে ট্রিপ করিয়ে দিত, সেক্ষেত্রেও কোনো সমস্যা হতো না। ঠিক আছে, তো এই স্কিম মানে এই কনসেপ্টের উপরে ভিত্তি করে আমাদের ট্রান্সলে স্কিম কাজ করে। ঠিক আছে, এটাই হলো ট্রান্সলে স্কিমের মেন কনসেপ্ট। তো ট্রান্সলে স্কিমের যেটা কনসেপ্ট বলা হলো, এটা কি সবাই বুঝতে পারলে? এর প্রিন্সিপালটা কি বুঝতে পারলে, কি পদ্ধতিতে হচ্ছে? আচ্ছা। হ্যাঁ, বুঝেছো? আচ্ছা। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, এখানে হচ্ছে একটা এফেক্ট, আমরা যে এই যে শেডিং কয়েলটা ইউজ করেছি, এই যে লাল রঙের যে কয়েলটা, এটার নাম কি? শেডিং রিং। এটার নাম হচ্ছে শেডিং রিং। এটাকে কেন ইউজ করলাম? এটাকে ইউজ করলাম একটাই কারণে, যে আমাদের যখন এই সিটি, এই যে তারগুলো দেখতে পাচ্ছ সিটি মানে সেকেন্ডারি থেকে, সিটি নয় অ্যাকচুয়ালি, সিটির তার তো এখানেই জড়িয়ে আছে, কিন্তু এই যে সেকেন্ডারির যে তারটা, এটা এখান থেকে স্টার্ট হলো, যে কত দূর গেল, আপ টু ট্রান্সমিশন লাইনের একদম রিসিভিং এন্ড পর্যন্ত গেল। এবার এই এত দূর যে তারটা রান করছে, তারটা এত দূর রান করার জন্য কি হচ্ছে, তারের একটা ক্যাপাসিটেন্স থাকে। ঠিক আছে, তারের একটা ক্যাপাসিটেন্স থাকে। এবার সেই ক্যাপাসিটেন্সের জন্য আমরা জানি একটা ভোল্টেজ ইনডিউসড হবে, ক্যাপাসিটিভ ভোল্টেজ একটা থাকবে। ঠিক আছে, একটা ক্যাপাসিটিভ কারেন্ট এর মধ্যে দিয়ে ফ্লো করবে, তাই না? এই এত বড় তার, তার তো একটা ক্যাপাসিটেন্স থাকে, যত বেশি লম্বা তার হবে তার ক্যাপাসিটেন্স তত বাড়বে। ঠিক আছে, ক্যাপাসিটেন্সের জন্য একটা ক্যাপাসিটিভ কারেন্ট ফ্লো হবে। এবার এই যে ক্যাপাসিটিভ কারেন্টটা, সেই ক্যাপাসিটিভ কারেন্টের এফেক্টটা আমার এই দিককার যে, মানে যেটা সেন্ডিং এন্ড আর রিসিভিং এন্ড দুদিকে তো সেম হবে না। তার জন্য কি হবে, মানে এইখানে যেখান থেকে লাইনটা স্টার্ট হচ্ছে সেখানকার একরকম ক্যাপাসিটেন্স হবে, এখানে আরেক রকম ক্যাপাসিটেন্সের এফেক্ট হবে। তার মানে দুটো জায়গায় তারের, মানে এই পাইলট ওয়্যার, যেটা বেসিক্যালি আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছি, মানে এটাই আমরা বলতে পারি পাইলট ওয়্যার। এই পাইলট ওয়্যারের লেংথের জন্য একটা ক্যাপাসিটেন্সের এফেক্ট চলে আসবে এবং তার জন্য একটা ক্যাপাসিটিভ কারেন্ট তৈরি হবে। এবং সেই ক্যাপাসিটিভ কারেন্টের জন্য কি হবে না, যদি কোনো ফল্ট নাও হয়, মানে কোনো ইন্টারনাল ফল্ট নাও হয়, ঠিক আছে, তখনও কি হবে না, আমার এই যে সিটির এই যে সেকেন্ডারি তার আর এই যে সেকেন্ডারি তার, এই দুটো কারেন্টের মধ্যে কিন্তু একটা পার্থক্য চলে আসবে, যদিও কোনো ফল্ট হয়নি, শুধুমাত্র এই ক্যাপাসিটেন্সের এফেক্টের জন্য একটা ফল্ট চলে আসছে, মানে একটা কারেন্টের ডিফারেন্স তৈরি হচ্ছে এবং একটা রেজাল্টেন্ট কারেন্ট এইখান দিয়ে ফ্লো করে যাচ্ছে এবং তার জন্য ফ্লাক্স তৈরি হচ্ছে এবং সেই ফ্লাক্সের সঙ্গে এই মেন ফ্লাক্সের ইন্টারাকশনের জন্য ট্রিপ সার্কিট ইনার্জাইজড হয়ে যাচ্ছে। এই ঘটনাগুলো ঘটছে। তো এগুলো তো ডিজায়ারেবল নয়। বিশেষত কি হয়, যখন কোনো এক্সটার্নাল ফল্ট হয়, এক্সটার্নাল যখন ফল্ট হয় তখন তো একটা হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো হয়। ফল্ট যখন হয় এক্সটার্নালি হোক, তার জন্য ট্রিপ করা উচিত নয় এই সার্কিট ব্রেকারগুলো, কারণ এগুলো আমরা কেবলমাত্র ইন্টারনাল ফল্টের জন্য রেখেছি। কিন্তু যদি এক্সটার্নাল ফল্ট হয় তখনও তো এখান দিয়ে একটা ফল্ট কারেন্ট ফ্লো হবে, হিউজ কারেন্ট ফ্লো হবে। তো সেই হিউজ কারেন্টের জন্য কি হবে, যত বেশি হিউজ কারেন্ট ফ্লো হবে তার সঙ্গে কিন্তু করেসপন্ডিংলি এখানে বেশি ফ্লাক্স ইনডিউসড হবে। এখানে যত বেশি ফ্লাক্স ইনডিউসড হবে এখানেও তত বেশি ভোল্টেজ ইনডিউসড হবে সেকেন্ডারিতে। আর যত বেশি ভোল্টেজ ইনডিউসড হবে তত বেশি ক্যাপাসিটিভ কারেন্ট ইনডিউসড হবে। আর ক্যাপাসিটিভ কারেন্ট যত বেশি ইনডিউসড হবে তত সম্ভাবনা বেড়ে যাবে যে এই সার্কিট ব্রেকারের যে, মানে যত বেশি ক্যাপাসিটিভ কারেন্ট এখানে ফ্লো হবে তত কি হবে, তত বেশি এই ফ্লাক্স তৈরি হওয়ার চান্সেসটা বেড়ে যাবে। এবং ফ্লাক্স যদি তৈরি হয়ে যায় সেকেন্ডারি, এই যে লোয়ার ম্যাগনেট এখানে, তখন কি হবে, এই মেন ফ্লাক্স ফাই ওয়ান তার সঙ্গে এই সেকেন্ডারি বা লোয়ার ম্যাগনেটের ফ্লাক্স ফাই টু, এদের ইন্টারাকশনের জন্য টর্ক তৈরি হবে এবং টর্ক হওয়ার জন্য ডিশটা ঘুরবে, ডিশটা ঘুরে সার্কিট ব্রেকারের ট্রিপ সার্কিটকে এনার্জাইজ করে দেবে। ঠিক আছে, বিশেষত ফল্টি কন্ডিশনে, এক্সটার্নাল ফল্টের জন্য এই ঘটনাগুলো বিশেষত বেশি করে ঘটে। তো এগুলো ডিজায়ারেবল নয়, কারণ এক্সটার্নাল ফল্টের জন্য তো আমার এই প্রোটেকশনটা আমরা রাখিনি। আমরা রেখেছি কিসের জন্য, কেবলমাত্র এইখান থেকে এইটুকুর মধ্যে ফল্ট হলে তবে যেন ট্রিপ করে, এক্সটার্নাল ফল্টের জন্য ট্রিপ করুক এটা আমরা তো চাই না। তো সেই কারণে এই ক্যাপাসিটেন্সের এফেক্টটাকে যাতে নালিফাই করা যায় তার জন্য এখানে এই একটা রিং এর মতো পরানো থাকে। ঠিক আছে, এই যে রিং গুলো একে বলা হয় শেডিং রিং। এই শেডিং রিং এর কাজ হচ্ছে মেন ফ্লাক্স যেটা আমার সেকেন্ডারিতে তৈরি হয়েছিল, মানে সরি এই সিটির সেকেন্ডারি থেকে এই লোয়ার ম্যাগনেট মানে আপার ম্যাগনেটের যে মিডিল লিম সেখানে যেখানে জড়িয়েছি সেখানে যে ফ্লাক্সটা মেনলি তৈরি হয়েছে সেই ফ্লাক্সটা হচ্ছে ফাই, কিন্তু সেই ফ্লাক্সটাকে একটু ল্যাগ করিয়ে দেয়। ফ্লাক্সটাকে ল্যাগ করিয়ে দেয় কে, এই যে শেডিং রিং এই ফ্লাক্সটাকে একটু ল্যাগ করিয়ে দেয়, ফাই ওয়ান করে দেয়, ফ্লাক্সের অ্যাঙ্গেলটাকে একটু চেঞ্জ করিয়ে দেয়। এবং তার জন্য আমাদের এই সিটির যে আমার মানে সরি এই সেকেন্ডারির যে ক্যাপাসিটিভ এফেক্টের কারেন্ট, ক্যাপাসিটিভ কারেন্টের যে এফেক্ট, সেই এফেক্টটাকে নালিফাই করতে পারে। ঠিক আছে, ক্যাপাসিটিভ কারেন্টের এফেক্টটাকে নালিফাই করতে পারে। তো তার জন্যই এই শেডিং রিংকে
ব্যবহার করা হয়। আর এই যে আমাদের সাইডের যে লিম্ব আছে, সাইডের লিম্বে যে শেডিং রিংটা পরানো হয়েছে, এটাও একটা শেডিং রিং। এর কাজ হচ্ছে যেরকম আমাদের একটা রিস্ট্রেনিং এফেক্ট, একটা আমাদের ডিফারেন্সিয়াল প্রোটেকশনে আমরা দেখেছি একটা অপারেটিং কয়েল থাকে, একটা রিস্ট্রেনিং কয়েল থাকে। তো সেই যাতে সামান্য কারেন্ট সিটির স্যাচুরেশনের জন্য বা সিটির কোর স্যাচুরেশনের জন্য সামান্য যদি কারেন্টের ডিফারেন্স হয়, তার জন্য অনেক ক্ষেত্রে এটা ট্রিপ করে যেতে পারে, সেটা ডিজারেবল নয়। তো সেইটার জন্য একটা রিস্ট্রেনিং এফেক্ট অ্যাড করার জন্য এই রিংটাকে পরানো থাকে। এটা সেন্ডিং এন্ডেও থাকে, রিসিভিং এন্ডেও থাকে। যেটা আপার ম্যাগনেট, সেই আপার ম্যাগনেটের সাইডের লিম্বে এরকম শেডিং রিং পরানো থাকে। এটার কাজ হচ্ছে রিস্ট্রেনিং এফেক্ট প্রডিউস করা, যাতে সিটির কোরের স্যাচুরেশনের জন্য বা সিটির ক্যারেক্টারিস্টিক্সের সামান্য ডিফারেন্সের জন্য এই প্রোটেকশনটা ম্যাল অপারেট না করে। ঠিক আছে, এটা যাতে ম্যাল অপারেট না করে। তো এই যে টোটাল স্কিমটা বলা হলো, এটাই হচ্ছে আমাদের ট্রান্সলেস স্কিম, এটার কনসেপ্ট। তো এটা আমরা একটা সিঙ্গেল ফেজের ক্ষেত্রে বললাম, কিন্তু প্র্যাকটিক্যালি তো ট্রান্সমিশন লাইনে সিঙ্গেল ফেজ থাকে না, ট্রান্সমিশন লাইনে আমাদের 3টে ফেজ থাকে। তো 3টে ফেজ যখন থাকছে, তখন আমাদের টোটাল যে স্কিমটা 3টে ফেজের জন্য করতে হবে। এবং 3টে ফেজের জন্য যদি আমরা করতে চাই, আমাদেরকে কটা ওয়্যার ইউজ করতে হবে না, আমাদেরকে দুটো ওয়্যার ইউজ করলেই কিন্তু হবে। সেটা কি করে হবে? সেটার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে একটা সামিং ট্রান্সফর্মার, যেটা আমি আগের ক্লাসে এক্সপ্লেন করেছিলাম, সামিং ট্রান্সফর্মার। তো সেই সামিং ট্রান্সফর্মার ইউজ করে কিভাবে এটা করা যায়, সেটা একটা ডায়াগ্রামের মাধ্যমে এখানে দেখিয়ে দেওয়া হচ্ছে। আমি এখানে ডায়াগ্রামটা করা আছে, আমি জাস্ট ওটাকে দেখাচ্ছি। সবাই এটা দেখতে পাচ্ছ? ডায়াগ্রামটা দেখতে পাচ্ছ সবাই? দেখো এখানে যে ডায়াগ্রামটা আছে, সেই ডায়াগ্রামের মধ্যে আমার কি কি আছে। এটা হচ্ছে আমাদের একটা ফেজ, এটা একটা ফেজ, এটা একটা ফেজ, এটা একটা ফেজ। ঠিক আছে, এটা হচ্ছে সেন্ডিং এন্ড। এখানে মাঝে হচ্ছে ডটেড লাইন দিয়ে দেখানো আছে, এই অংশটা হচ্ছে ডটেড লাইন, যেটা আছে না, ওটা হচ্ছে কি, ওটা হচ্ছে ফিডার। মানে ওই ট্রান্সমিশন লাইনটাই চলছে অ্যাকচুয়ালি, এটাই বোঝানো হচ্ছে। এটা হচ্ছে আমাদের সেন্ডিং এন্ড, আর এই ট্রান্সমিশন লাইনের এটা হচ্ছে রিসিভিং এন্ড। এবার হচ্ছে কি, এখানে আমাদের সেন্ডিং এন্ডে 3টে ফেজ আছে, আর ওয়াই বি 3টে ফেজ ধরো আছে, আর ওয়াই বি 3টে ফেজের জন্য আমাদের কি থাকবে, সিটি থাকবে। 3টে ফেজের যে সিটি, এটা একটা ফেজের সিটি, এটা একটা ফেজের সিটি, এটা একটা ফেজের সিটি। এই 3টে ফেজের সিটিকে আমরা কোথায় নিয়েছি? এই যে আমাদের, আমি যেরকম ট্রান্সলেট স্কিমের ক্ষেত্রে বলেছিলাম দুটো এন্ড আছে, এটা হচ্ছে সেন্ডিং এন্ডের, এটা হচ্ছে জায়গাটা সেন্ডিং এন্ডের, এটা হচ্ছে আমার টোটাল অ্যারেঞ্জমেন্টটা এখানে আছে। মানে যেরকম কি কি অ্যারেঞ্জমেন্ট থাকে, এখানে দুটো ম্যাগনেট থাকে, একটা হচ্ছে আপার ম্যাগনেট উপরেরটা, আর নিচেরটা হচ্ছে লোয়ার ম্যাগনেট। আপার ম্যাগনেটে কটা লিঙ্ক থাকে? 3টে লিঙ্ক থাকে। এটা একটা লিঙ্ক, এটা একটা লিঙ্ক, আর এটা আরেকটা লিঙ্ক। 3টে লিঙ্ক, 3টে বাহু। তার মধ্যে কি থাকে? মিডিল লিঙ্ক যেটা আছে, মিডিল লিম্বে আমরা কয়েলটাকে জড়িয়ে দিই, সিটির সেকেন্ডারি কয়েলটাকে আমরা মিডিল লিম্বের মধ্যে জড়িয়ে দিই। তো এবার এখানে আগেরটার ক্ষেত্রে আমরা কি করেছিলাম, আমরা সিম্পলি আমাদের একটাই ফেজ যেহেতু ছিল, আমরা এটাকে জড়িয়ে দিয়েছিলাম। কিন্তু যখন আমাদের 3 ফেজ আছে, তখন তো আর এমনি জড়াতে পারবো না, তখন আমাকে ইউজ করতে হবে কি, সামিং ট্রান্সফর্মার। এখানে আমরা একটা নর্মাল ট্রান্সফর্মার ইউজ করেছিলাম, এটা প্রাইমারি, এটা সেকেন্ডারি। কিন্তু এখানে তো আর আমরা নর্মাল ট্রান্সফর্মার ইউজ করতে পারবো না, আমাকে ইউজ করতে হবে সামিং ট্রান্সফর্মার। সামিং ট্রান্সফর্মার কনসেপ্টটা কি আগের দিন আমরা বলেছি, মানে একটাই জায়গা, সেখানে আমাদের রেড ফেজের কয়েল এসে জুড়লো, ইয়েলো ফেজও জুড়লো, ব্লু ফেজও জুড়লো, এবং তারপরে এই নিউট্রাল দিয়ে ওটা ব্যাক করে গেল, এটা হলো নিউট্রালটা দিয়ে এইভাবে কানেকশনটা করা থাকে। এটা হয়ে গেল প্রাইমারি ওয়াইন্ডিং, আর এইটা যেটা, সেটা হয়ে গেল সেকেন্ডারি ওয়াইন্ডিং। ঠিক আছে, এবার এই যে সেকেন্ডারি ওয়াইন্ডিং, সেই সেকেন্ডারি ওয়াইন্ডিংটাকে আমরা কার সঙ্গে কানেক্ট করি না, এই সেকেন্ডারি তারটাকে দেখো এই দিক থেকে নিয়ে এসে, এদিক থেকে নিয়ে এসে আমরা যে রিসিভিং এন্ডে, আমাদের যে রিসিভিং এন্ড, সেখানে যে আমাদের সেকেন্ডারি ওয়াইন্ডিং আছে, সেই সেকেন্ডারি ওয়াইন্ডিং এর আমরা ফাইনাল পয়েন্টের সঙ্গে যুক্ত করে দিচ্ছি। একইভাবে এই রিসিভিং এন্ডের যেটা আমাদের সেকেন্ডারি ওয়াইন্ডিং ট্রান্সফরমারের, সামিং ট্রান্সফরমারের, সেই সেকেন্ডারি ওয়াইন্ডিংটাকে আমরা থ্রু আমাদের এই যে সেকেন্ড রিসিভিং এন্ডের যে লোয়ার ম্যাগনেট, সেখানের লোয়ার ম্যাগনেটে ফার্স্টে জড়িয়ে দিলাম, জড়িয়ে দিয়ে যেটা টার্মিনালটা পেলাম, সেটাকে আমরা কি করলাম না, আমরা আমাদের সেন্ডিং এন্ডের যে লোয়ার ম্যাগনেট, তার যে এন্ড, তার সঙ্গে জুড়ে দিলাম। আর সেন্ডিং এন্ডের যে আমাদের লোয়ার ম্যাগনেট, তার মধ্যে কানেকশন আরেকটা এন্ড থেকে কোথায় হলো না, এই যে সেকেন্ডারি ওয়াইন্ডিং যেটা আমাদের ছিল ট্রান্সফরমারের, তার একটা প্রান্ত আমার এখানে জুড়ে দেওয়া আছে।
ঠিক আছে, মানে কনসেপ্টটা আগের মতোই, মানে এই সেকেন্ডারি কানেকশনটা যেটা আমরা সিঙ্গেল ফেজের ক্ষেত্রে দেখিয়েছিলাম ঠিক তার মতোই সিমিলার, খালি প্রাইমারি কানেকশনটা একটু পাল্টে যাচ্ছে। সেখানে আমরা এই একটা মাত্র ওয়াইন্ডিং এর পরিবর্তে অ্যাকচুয়ালি আমরা ওখানে সামিং ট্রান্সফরমারে যেরকম হয়, অর্থাৎ একটা ওয়াইন্ডিং এর মধ্যে আমরা রেড ফেজ, ইয়েলো ফেজ এবং ব্লু ফেজ তিনটেকেই আমরা জুড়ে দিই। সামিং ট্রান্সফরমারটা আমি আরেকবার বলে নিই। সামিং ট্রান্সফরমারে আমরা ইউজ করেছিলাম এরকম একটা ওয়াইন্ডিং, এটা হচ্ছে প্রাইমারি ওয়াইন্ডিং। সেখানে আমাদের কি কি ছিল না, আমাদের রেড ফেজ ঢুকেছিল, রেড ফেজ ঢুকবে, আমাদের ইয়েলো ফেজও ঢুকবে, ঠিক আছে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের ব্লু ফেজও ঢুকবে, এবং তারপরে ওটা রিটার্ন হয়ে যাবে থ্রু নিউট্রাল। এটা হয়ে গেল আমাদের নিউট্রাল। ঠিক আছে, এগুলো কোথায় গিয়ে কানেক্টেড হবে, এই কানেকশনগুলো কোথায় হবে না, এই সিটির সঙ্গে কানেকশন হবে। ঠিক আছে, আর এটা হয়ে যাবে সেকেন্ডারি। সেকেন্ডারিতে কি থাকবে না, সেকেন্ডারিতে নর্মাল একটা আমাদের ওয়াইন্ডিং থাকবে। মানে অ্যাকচুয়ালি তিনটে ফেজের যে কম্বাইন্ড এফেক্ট সেটা এই ট্রান্সফরমারের মাধ্যমে উঠে আসবে এবং সেটা আমরা এদিক থেকে ফিড করব। তো এই সেকেন্ডারি কানেকশনটা তো আগেরটার মতোই সিমিলার আছে। ঠিক আছে, এখানেও সিমিলার ওয়েতে যদি কোনো নর্মাল কন্ডিশন থাকে, যখন এটা নর্মাল কন্ডিশনে যখন আছে তখন কি, তখন হচ্ছে আমাদের এই রেড ইয়েলো ব্লু তিনটে ফেজের মধ্যে ব্যালেন্স কন্ডিশন। ব্যালেন্স কন্ডিশনে আমাদের কি হয়, ব্যালেন্স কন্ডিশনে কি সেকেন্ডারিতে কোনো ফ্লাক্স ইনডিউসড হয়? রেড ইয়েলো ব্লু এটা ধরো আইআর, রেড ফেজের কারেন্ট হচ্ছে আইআর, ইয়েলো ফেজের কারেন্ট ধরো আইওয়াই এবং ব্লু ফেজের কারেন্ট ধরো আইবি। এই তিনটে ফেজের কারেন্ট যদি আইআর আইওয়াই আইবি হয় আর নিউট্রালের কারেন্ট যদি আইএন হয়, তাহলে আইএন সমান কত হয়, আইআর প্লাস আইওয়াই প্লাস আইবি। কিন্তু ব্যালেন্সড কন্ডিশন যখনই থাকে আমরা জানি আইআর প্লাস আইওয়াই প্লাস আইবি এর রেজাল্টটা জিরো হয়। ঠিক আছে, ব্যালেন্সড কন্ডিশন যদি জিরো হয় তাহলে সেকেন্ডারিতে কোনো ফ্লাক্স ইনডিউসড হবে না, আর যদি ফ্লাক্স ইনডিউস না হয় তাহলে এই আমার যে লোয়ার ম্যাগনেট এখানেও কোনো হবে না ফ্লাক্স, এখানেও কোনো ফ্লাক্স হবে না, সিমিলারলি এখানেও কোনো ফ্লাক্স হবে না, এখানেও কোনো ফ্লাক্স হবে না। আর যদি ফ্লাক্স না হয় তাহলে আমাদের এই ডিস্ক রোটেট করার কোনো চান্স নেই এবং ট্রিপ সার্কিটকে এনার্জাইজ হওয়ারও কোনো রকম কোনো সম্ভাবনা নেই। ঠিক আছে, কিন্তু যদি কোনো জায়গায় ফল্ট হয়ে যায়, ধরো কোনো একটা পার্টিকুলার ফেজে ফল্ট হয়ে গেল, তখন কি হবে, তখন কি আর আমার রেড ইয়েলো ব্লু তিনটে ফেজের কারেন্ট ব্যালেন্স থাকবে? তা কিন্তু থাকবে না, তখন একটা আনব্যালেন্স কারেন্ট তৈরি হবে। আর আনব্যালেন্স কারেন্ট যখনই হিউজ তৈরি হবে তখনই এই নিউট্রাল কারেন্ট কিন্তু আর নট ইকুয়াল টু জিরো, নিউট্রাল কারেন্ট তো আর জিরো ইকুয়াল টু হবে না। তার মানে তখন আমরা বলতে পারি এখানে একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ একটা ফ্লাক্স কিন্তু আমার সেকেন্ডারিতে ইনডিউসড হবে, এবং সেকেন্ডারিতে যদি একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ ফ্লাক্স ইনডিউসড হয় তার জন্য আমরা বলতে পারি আমাদের যে সেকেন্ডারি ওয়াইন্ডিং গুলো যেখানে লাগানো আছে, অর্থাৎ কিনা এই দিক দিয়ে কারেন্ট আসবে, যে এইখানে একটা ফ্লাক্স ইনডিউসড হবে, অর্থাৎ এই ফ্লাক্সের জন্য এখানে একটা ফাই টু, এখানে ফাই টু হবে। সিমিলার ওয়েতে আমরা বলতে পারি সেই ফ্লাক্সটা আমার এদিক দিয়ে গিয়ে থ্রু এই সেকেন্ডারি দিয়েও তো ব্যাক করছে, তার মানে এখানেও ফ্লাক্স ইনডিউস হবে ফাই টু এবং এখানেও ফাই টু ইনডিউসড হবে। ঠিক আছে, কিন্তু যদি এটা সিঙ্গলি ফেড সিস্টেম হয়, মানে ফল্ট কারেন্টটা যদি একটা দিক ধরো এদিক থেকেই আসছে, তখন আর আমার এই দিকের সিটিগুলোতে কোনো কারেন্ট ইনডিউস কিন্তু হবে না, এই সিটিগুলোতে তখন কোনো কারেন্ট ইনডিউস হবে না। দ্যাট মিনস এখানে কোনো রেজাল্টেন্ট ফ্লাক্স হবে না, তার মানে এইখানে যে ফাই ওয়ান সেটা হবে না, কিন্তু ফাই টু গুলো থাকবে। এবার শুধু একটা ফাই ওয়ান থাকলে তো ডিস্ক ঘুরবে না, তখন কিন্তু ডিস্ক ঘুরবে না, তখন এই ট্রিপ সার্কিট এনার্জাইজ হবে না। কিন্তু সেন্ডিং এন্ডে যেটা আছে, সেন্ডিং এন্ডে কিন্তু আমার যেহেতু সেকেন্ড এই প্রাইমারিতে একটা রেজাল্টেন্ট কারেন্ট আছে, সেকেন্ডারিতেও একটা ফ্লাক্স ইনডিউসড হবে, ফাই ওয়ান ইনডিউসড হবে এখানে, এই ফাই ওয়ান আর এই ফাই টু এদের ইন্টারাকশনের জন্য এই ডিস্কটা ঘুরবে, আর ডিস্ক ঘুরে ট্রিপ সার্কিটকে এনার্জাইজ করে দেবে, মানে এই দিককার সেন্ডিং এন্ডের যে সার্কিট ব্রেকার সেটা ট্রিপ হয়ে যাবে, কিন্তু রিসিভিং এন্ডেরটা হবে না। কিন্তু যদি এটা ডাবললি ফেড সিস্টেম হতো, মানে এদিক থেকেও যদি পাওয়ার ফিডিং এর অপশন থাকতো, এদিক থেকেও পাওয়ার হতো, এদিক থেকেও পাওয়ার আসতো, তখন আমার কিন্তু এই প্রাইমারি ওয়াইন্ডিং এর মধ্যেও একটা রেজাল্টেন্ট ফ্লাক্স থাকতো। ঠিক আছে, এখানে একটা রেজাল্টেন্ট ফ্লাক্স তৈরি হতো এখানে, এবং তার জন্য এখানেও রেজাল্টেন্ট ফ্লাক্স একটা আসতো, এবং এদিকে তো আমার রেজাল্টেন্ট ফ্লাক্স একটা আছেই, আগেই যেরকম ছিল এখানেও রেজাল্টেন্ট ফ্লাক্স থাকতো, তখন আমার এই ডিস্কও ঘুরতো আবার অ্যাজ ওয়েল অ্যাজ এই ডিস্কটাও ঘুরতো, তার মানে দুদিককার সার্কিট ব্রেকারই তখন ট্রিপ হয়ে যেত। ঠিক আছে, যদি একদিক থেকেই ফিড হয় তখন আমার যেদিক থেকে ফিড হচ্ছে সেদিককার সার্কিট ব্রেকার ট্রিপ হবে, আর যদি এটা ডাবল ফেড সিস্টেম হয়, মানে যেরকম নর্মালি ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে হয় ইন্টার কানেক্টেড সিস্টেম, বিভিন্ন দিক থেকে পাওয়ার ফিডিং এর অপশন থাকে, সেরকম হলে কিন্তু দুদিককার সার্কিট ব্রেকারই ট্রিপ হয়ে যাবে, মানে আমাদের এই যে সার্কিট ব্রেকার যে কন্ট্যাক্ট গুলো দেখতে পাওয়া যাচ্ছে এগুলোও ট্রিপ হবে, অ্যাজ ওয়েল অ্যাজ এটাও ট্রিপ হবে ডাবল ফেড সিস্টেম হলে। কিন্তু সিঙ্গলি ফেড হলে কেবলমাত্র এই দিকের গুলোই হবে, এদিকের গুলো হবে না, যদি এদিক থেকে আমরা ফিড করি তো। আর যদি এদিক থেকেই ফিড হতো তখন খালি এই দিকের গুলো হতো, কিন্তু এদিকের গুলো হতো না। ঠিক আছে, তো এইভাবে ট্রান্সলেট স্কিমটাকে কাজ করানো হয়। ট্রান্সলেট স্কিমের মেন কনসেপ্ট হচ্ছে সামিং ট্রান্সফরমার এবং তারপরে এই সেকেন্ডারি কানেকশনটা, যেটাকে আমি আগের এই ডায়াগ্রামের মাধ্যমে এক্সপ্লেন করেছি।
ঠিক আছে? তো ট্রান্সলেট স্কিমটা কি সবাই বুঝতে পেরেছো? ট্রান্সলেট স্কিম অ্যাকচুয়ালি কিভাবে ইউজ করা হয় সেটা কি সবাই বুঝতে পারলে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক আছে, ট্রান্সলেট স্কিমটা তাহলে এটা আমাদের একটা টাইপ অফ একটা ইউনিট প্রোটেকশন। ঠিক আছে, তারপরে আমরা নেক্সট আমাদের যে প্রোটেকশন, অর্থাৎ কেরিয়ার এইডেড প্রোটেকশন অফ ট্রান্সমিশন লাইন, সেই কনসেপ্টে একটু চলে আসি। কেরিয়ার এইডেড প্রোটেকশনটার প্রয়োজনীয়তাটা কেন, ফার্স্টে আমরা সেটা দেখি। ঠিক আছে, কেরিয়ার এইডেড প্রোটেকশনের কি জন্য প্রয়োজনীয়তা দেখা যায়, তো সেটা আমরা ফার্স্টে দেখবো, তারপরে আমরা ডিসকাস করবো। তো দেখো, ক্লিয়ার আসছে না। তো ধরো ট্রান্সমিশন যে লাইন আছে, ট্রান্সমিশন যে টাওয়ার আছে না, তো আমরা অ্যাকচুয়ালি কি দেখি, ট্রান্সমিশন যে টাওয়ার, মনে করো এরকম একটা ট্রান্সমিশনের টাওয়ার আছে। হুম, এখান থেকে যে টাওয়ারের থেকে যেটা আমাদের লাইন বেরিয়ে আসে, লাইনগুলো বেরিয়ে আসে কিসের মাধ্যমে, মানে অ্যাকচুয়ালি এখানে সাব ইনসুলেটর থাকে, আমরা জানি সাসপেনশন টাইপ ইনসুলেটর, এরকম ইনসুলেটর ঝোলানো থাকে, তাই তো? এই ইনসুলেটর গুলোর মধ্যে দিয়ে আমরা বলতে পারি আমাদের যে ট্রান্সমিশন লাইন আছে, সেই ট্রান্সমিশন লাইনটা এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। ঠিক আছে, ধরো এরকম ইনসুলেটর আছে, এটা আমাদের সেন্ডিং এন্ডে হয়ে গেল, সিমিলার ওয়েতে আমাদের রিসিভিং এন্ডেও থাকবে, এরকম টাওয়ার থাকবে। এইদিকে দেখাতে হবে। এরকম ধরো ট্রান্সমিশন লাইনটা এরকম ভাবে যাচ্ছে, এর মধ্যে দিয়ে ইনসুলেটরের ভায়া সাপোর্টেড হয়ে এগুলো একদিক থেকে আরেক দিকে যাচ্ছে। ঠিক আছে, এটা ঠিক দেখানো হলো না, এরকম ভাবে। ঠিক আছে, ধরো যাচ্ছে, এটা একটা টাওয়ার, এটা একটা টাওয়ার। এবার ব্যাপার হচ্ছে যে এই যেরকম ট্রান্সমিশন টাওয়ার যেরকম থাকে, সেখানে আমাদের যে মেজরিটি অফ ফল্ট যেগুলো হয় না, মেজরিটি অফ ফল্টস গুলো কি কি ধরনের, ট্রান্সমিশন বা ইএইচভি লাইন যেগুলো এক্সট্রা হাই ভোল্টেজ লাইন, সেখানে আমাদের ফল্ট গুলো মেনলি ডিউ টু কি কি কারণে হয়। আমি আগে একদিন বলেছিলাম ইএইচভি লাইনের ক্ষেত্রে ফল্ট কিসের জন্য মেনলি হয়, ইএইচভি লাইনের ক্ষেত্রে ফল্ট মেনলি কিসের জন্য হয় না, লাইটনিং এর জন্য হয় বেশিরভাগ ক্ষেত্রে। ঠিক আছে, লাইটনিং এর জন্য ওভার ভোল্টেজ একটা হয়, লাইটেনিং মানে বিদ্যুৎ চমকানো, এটা একটা ফেনোমেনা যার জন্য মেজরিটি অফ ফল্ট হয়। আর একটা হচ্ছে সুইচিং। ঠিক আছে, সুইচিং এর জন্য ওভার ভোল্টেজ হয়, যেটার একটা কারণ ইএইচভি লাইনের। ঠিক আছে, সুইচিং এর জন্য অনেক সময় ফল্ট হয়। ইএইচভি লাইনে সুইচিং এবং লাইটেনিং এই দুটোর কারণে ওভার ভোল্টেজ হয়ে ফল্ট দেখা দিতে পারে। কারণ ট্রান্সমিশন লাইন আমরা জানি, এইচভি ট্রান্সমিশন লাইন মেনলি অনেক হাইট দিয়ে যায়। ঠিক আছে, সেখানে গাছপালা, গাছ এই তারের মধ্যে ঠেকে যাবে এরকম সম্ভাবনা খুবই কম। যদিও আমরা যদি আমাদের লো ভোল্টেজ অথবা মিডিয়াম ভোল্টেজ যে লাইন, মানে আমরা অ্যাকচুয়ালি বলতে চাইছি যে হাই ভোল্টেজ লাইনও, মানে আপ টু 33 কেভি পর্যন্ত যে লাইন, ঠিক আছে, লো ভোল্টেজ, মিডিয়াম ভোল্টেজ বা হাই ভোল্টেজ লাইন আপ টু আমাদের 33 কেভি পর্যন্ত যদি আমরা ধরি, তাহলে কি হয়, সেখানে সে সমস্ত লাইনের ক্ষেত্রে ফল্টের সম্ভাবনা কিসের জন্য হয়, মেনলি মেনলি আমরা জানি সেই সমস্ত যে টাওয়ার বা আমাদের যে পোলস গুলো থাকে, পোলস, ঠিক আছে, এই সমস্ত পোলসের উপরে আমাদের ইনসুলেটর থাকে, ইনসুলেটর। ঠিক আছে, এবং এদিকে আমাদের লাইনগুলো এই লাইনের এই ইনসুলেটরের উপর দিয়ে একদিক থেকে আরেক দিকে ধরো যাচ্ছে। কিন্তু এই সমস্ত লাইনে ফল্ট হওয়ার মেনলি সম্ভাবনা কিসের জন্য হয় না, গাছপালা থেকে, গাছপালা থেকে গিয়ে এই তারের উপরে গাছ পড়লো, দিয়ে ফল্ট হয়। ঠিক আছে, মেজরিটি অফ ফল্ট ডিউ টু ট্রি ফলিং। ঠিক আছে, ইন দা লো ভোল্টেজ, মিডিয়াম ভোল্টেজ আর আপ টু 33 কেভি পর্যন্ত হাই ভোল্টেজ লাইনে। কিন্তু যে সমস্ত টাওয়ার ট্রান্সমিশন লাইন যাকে আমরা বলি, মানে গ্রেটার দ্যান 33 কেভি লাইন, সেখানে কিন্তু মেজরিটি অফ ফল্ট আর ডিউ টু লাইটেনিং অথবা সুইচিং। ঠিক আছে, তো এই সমস্ত যে ফল্ট গুলো, তার মধ্যে গাছ যদি একটা ধরো লাইনের উপরে পড়লো, এটা হচ্ছে একটা, গাছ পড়ে থাকলে তো পড়েই থাকবে, এমন তো নয় যে গাছটা পড়ে গেল দিয়ে তারপরে এটাকে আমরা মানে গাছটা নিজের থেকে সরে যাবে, এরকম কিন্তু খুব কম হয়। বেশিরভাগ ক্ষেত্রে গাছ যদি পড়ে যায় তো ফল্ট
সেটাকে আমাদেরকে গাছ ম্যানুয়ালি সরিয়ে তারপরে লাইনটাকে নর্মালাইজ করতে হয়, ঠিক আছে। কিন্তু ধরো একটা লাইটেনিং হলো বা একটা সুইচিং হলো, এই সমস্ত কারণে ওভার ভোল্টেজ হয়ে যে সমস্ত ফল্ট আমরা ট্রান্সমিশন লাইনে দেখতে পাই, এই সমস্ত বেশিরভাগ ফল্টই কিন্তু হচ্ছে ট্রানজিয়েন্ট টাইপের ফল্ট, ঠিক আছে। ট্রানজিয়েন্ট ফল্ট মানে কি? ট্রানজিয়েন্ট ফল্ট মানে ওটা পার্মানেন্ট কোনো ফল্ট নয়। একবার ট্রানজিয়েন্ট হলো, ওভার ভোল্টেজ হলো, লাইটেনিং হলো, তার জন্য একটা হিউজ কারেন্ট হয়তো সামান্য ডিউরেশনের জন্য ফ্লো করলো, কিন্তু লাইটেনিং কতক্ষণের জন্য হয়? ফিউ মিলি সেকেন্ডও নয়, ঠিক আছে। খুব সামান্য সময়ের জন্য একটা লাইটেনিং হতে পারে, কিন্তু লাইটেনিং এর যে কন্ডিশনটা সেটা তো হওয়া মাত্র আবার ট্রানজিয়েন্ট যেহেতু, তো অটোমেটিক্যালি রিমুভ হয়ে যায়। তো আমরা কি যতবার লাইটেনিং হয় ততবার যদি আমাদের এই সার্কিট ব্রেকার ট্রিপ করে গিয়ে লাইনটা বন্ধ হয়ে যেত, তাহলে পাওয়ার সিস্টেমের স্টেবিলিটি একদমই থাকতো না, ঠিক আছে। এই সমস্ত যে ট্রানজিয়েন্ট ফল্টস, এই সমস্ত ফল্টস গুলোর জন্য যদি আমাদের লাইনটা বন্ধ থেকে যেত, তাহলে পাওয়ার সিস্টেমের স্টেবিলিটি নষ্ট হয়ে যেত, ঠিক আছে। তো এটা একটা অ্যানালিসিস করে দেখা গেছে যে যে সমস্ত ট্রানজিয়েন্ট ফল্টস যেগুলো হয়, যেমন লাইটেনিং বা সুইচিং, এ সমস্ত কারণে যে ট্রানজিয়েন্ট ফল্ট হয়, তার মধ্যে 80% ফল্টস কিসের জন্য হয় না, এটা হচ্ছে যে এই যে আমাদের ইনসুলেটার গুলো আছে না, এটা ইনসুলেটার আর এটা হচ্ছে লাইন। এখানে যে আমাদের এয়ার আছে, ইনসুলেটার যেটা আমাদের তার সারাউন্ডিং এ যে এয়ার আছে, ইনসুলেটারটা কোথায় আছে? এটা তো নর্মাল আমাদের এয়ারেই তো আছে। এবার হচ্ছে কি, এই ইনসুলেটর এবং এই যে লাইন, এই লাইনের মধ্যে কি আছে? কিছুই নেই, খালি এয়ারই আছে, বাতাস আছে, ঠিক আছে। এবার হচ্ছে মানে যখন এরকম এক্সট্রা হাই ভোল্টেজ চলে আসছে লাইটেনিং বা এই সমস্ত কারণে, তখন কি হচ্ছে, এই যে আমাদের লাইন আর এই যে ইনসুলেটর, এদের মধ্যে যে এয়ারটা আছে, ধরো এখানে যে এয়ার আছে, সেই এয়ারের ব্রেকডাউন হয়ে যাচ্ছে, ঠিক আছে। এয়ার নর্মালি যতটা ভোল্টেজ উইথস্ট্যান্ড করতে পারে, যত কম দূরত্বের মধ্যে একটা লেভেল তো আছে, কতটা ভোল্টেজ পর্যন্ত এয়ার সেটাকে উইথস্ট্যান্ড করতে পারবে। কিন্তু লাইটেনিং এর জন্য যেহেতু একটা হিউজ ভোল্টেজ চলে আসছে, তো এই যে আমাদের সারাউন্ডিং মানে ইনসুলেটরের সারাউন্ডিং এ যে এয়ার যেটা আছে, তার কিন্তু ব্রেকডাউন হয়ে যাচ্ছে। এবার সেই ব্রেকডাউনটা যে পার্মানেন্ট এয়ারের ব্রেকডাউন, কি আর পার্মানেন্ট বলে কিছু হবে? সেটা হবে না। যখনই আমরা এটাকে উইথড্র করে নিচ্ছি, ধরো ফল্ট মানে সাপ্লাইটাকে যদি আমরা বন্ধ করতে পারি কিছু সময়ের জন্য, যখন এরকম ব্রেকডাউন হয়ে যাচ্ছে এয়ারের, তখন যদি আমরা সাপ্লাইটাকে কিছু সময় বন্ধ রাখতে পারি, তাহলে অটোমেটিক্যালি যেটা আর্ক তৈরি হচ্ছিল, একটা ব্রেকডাউন হচ্ছে মানে কি, আর্ক তৈরি হচ্ছে, এখানে একটা আগুনের একটা আর্ক তৈরি হবে, ঠিক আছে, এই জায়গাতে। তার মানে সেই যে আর্ক যেটা তৈরি হচ্ছিল, সেটাকে আমরা বন্ধ করতে পারি। কিভাবে বন্ধ করতে পারি? যদি আমরা এখানে সাপ্লাইটাই বন্ধ করে দিই, মানে এখান দিয়ে যে পাওয়ারটা ধরো আসছে, লাইনের মধ্যে তো কারেন্ট আছে, কারেন্ট আসছে মানে কোথাও থেকে পাওয়ারটা আসছে। এবার সেই পাওয়ারটাকেই যদি আমরা বন্ধ করে দিই, তাহলে আর ব্রেকডাউন যেটা হয়েছে সেটা কি কনসিস্ট করবে, মানে সেটা কি পারসিস্ট করতে পারবে? সেটা পারসিস্ট করতে পারবে না, সেটা ডিআয়োনাইজ হয়ে যাবে। মানে এখানে এয়ারের ব্রেকডাউন হচ্ছে মানে এয়ারের মধ্যে প্রচুর পরিমাণে আয়ন তৈরি হয়েছে, এখানে আয়ন গুলো তৈরি হয়েছে। কিন্তু যদি আমরা পাওয়ার সাপ্লাইটাকেই বন্ধ করে দিই, তাহলে কি হবে? অটোমেটিক্যালি এটা ডিআয়োনাইজ হয়ে যাবে। তার মানে যেটা আর্ক তৈরি হয়েছিল, সেই আর্কটা রিমুভ হয়ে যাবে, নিজের থেকেই রিমুভ হয়ে যাবে। কিন্তু তার জন্য আমাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই কারেন্টটা যেটা ফ্লো হচ্ছে লাইনের মধ্যে, এটা ফ্লো হতে দিলে চলবে না, এটাকে বন্ধ করতে হবে। যদি আমরা এটাকে বন্ধ করে দিতে পারি, তাহলে আমাদের লাইনটা ডিআয়োনাইজ হয়ে যাবে। ডিআয়োনাইজ হয়ে গিয়ে এয়ারের যেটা আবার নর্মাল ব্রেকডাউন স্ট্রেংথ, সেটা আবার রিকভার করে নেবে, এবং তারপরে এই আর্কটা আর থাকবে না। কিন্তু তার জন্য একটাই কন্ডিশন, যে আমাকে এই আর্কটাকে বন্ধ করতে গেলে আমাকে এই পাওয়ার সাপ্লাইটাকে কিন্তু বন্ধ করতে হবে। পাওয়ার সাপ্লাই কি করে বন্ধ হবে? পাওয়ার সাপ্লাই বন্ধ করতে গেলে আমার এখানে যে সার্কিট ব্রেকার আছে, এদিককার যে সার্কিট ব্রেকার আছে, সেই সার্কিট ব্রেকারকে আমাকে পাওয়ার সাপ্লাইটা বন্ধ করতে হবে। সার্কিট ব্রেকার যদি বন্ধ হয়, তাহলে পাওয়ার সাপ্লাই তো বন্ধ হবে, এবং আর্কটা যেটা তৈরি হয়েছিল সেটাও রিমুভ হয়ে যাবে, নিজের থেকেই রিমুভ হবে। এবার একটা টিপিক্যালি একটা আয়োনাইজেশনের ডিআয়োনাইজেশনের একটা টাইম আছে, ঠিক আছে। মানে কত ভোল্টেজের লাইনে কত সময় লাগে ডিআয়োনাইজ হতে, তার একটা তালিকা এখানে আছে। সেই তালিকাটা দেখো, এখানে কি বলছে না, টিপিক্যাল ডিআয়োনাইজেশন টাইমস, মানে কত ভোল্টেজের লাইন হলে কত সময়ে ডিআয়োনাইজ হয়। যেমন হচ্ছে যদি 66 কেভি ট্রান্সমিশন লাইন হয়, 66 কেভি ট্রান্সমিশন লাইন ধরো আছে, এরকম ট্রান্সমিশন লাইন আছে, ঠিক আছে। এই 66 কেভি ট্রান্সমিশন লাইনের, এটা ধরো 66 কেভি লাইন, এখানে আমাদের লাইন, এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, এই লাইনের মধ্যে কারেন্ট যাচ্ছে। এবার এখানে যদি যে এয়ার আছে তার যদি ব্রেকডাউন হয়ে যায়, সেই ব্রেকডাউনটা মানে আর্ক যদি এখানে একটা তৈরি হয়ে যায়, সেই আর্কটা কতক্ষণে রিমুভ হবে, কত সময়ের মধ্যে ডিআয়োনাইজ হবে? যদি আমরা পাওয়ার সাপ্লাইটাকে এত সময় বন্ধ রাখতে পারি, 0.1 সেকেন্ড যদি আমরা বন্ধ রেখে দিই পাওয়ার সাপ্লাই, তাহলে এই আর্কটা রিমুভ হয়ে যাবে, যদি 66 কেভি লাইন হতো।
যদি লাইনটা 132 কেভি লাইন হতো তখন 0.17 সেকেন্ড সময় লাগতো, মানে আরেকটু বেশি সময় লাগতো, আরেকটা রিমুভ হওয়ার জন্য একটু বেশি সময় লাগতো। যদি এটা ধরো 220 কেভি লাইন হতো তখন এই যে আর্ক তৈরি হয়েছে সেটা রিমুভ হতে 0.28 সেকেন্ড সময় লাগতো, আর একটু বেশি লাগছে। দেখো আবার যদি 400 ভোল্টের হতো, 400 কিলো ভোল্টের হতো তখন 0.5 সেকেন্ড সময় লাগতো আর্কটা ডিআয়োনাইজ হওয়ার জন্য। মানে যত হাই ভোল্টেজ লাইন আমরা দেখতে পাচ্ছি তত কিন্তু বেশি সময় লাগছে ওই আর্কটা ডিআয়োনাইজ হওয়ার জন্য। আর্ক ডিআয়োনাইজ মানে বুঝতে পারছো তো? আর্ক ডিআয়োনাইজ মানে হচ্ছে আমাদের যে ট্রান্সমিশন লাইন আর যে ধরো ইনসুলেটর, এটা ধরো ট্রান্সমিশন লাইন আর এর উপরে ধরো ইনসুলেটর এরকম আছে, ঠিক আছে, এরকম ধরো সাসপেনশন টাইপ আমাদের ইনসুলেটর আছে, সেই ইনসুলেটরের মধ্যে এবং এই ট্রান্সমিশন লাইনের মধ্যে কিছু এয়ার তো থাকে, সেই এয়ারের যে ব্রেকডাউন, মানে এখানে যে এয়ার যেটা আছে সেই এয়ারের ব্রেকডাউন হয়ে যাচ্ছে। কখন ব্রেকডাউনটা হচ্ছে? যখন এইরকম সুইচিং বা লাইটেনিং এর জন্য ওভার ভোল্টেজ হচ্ছে তখনই হচ্ছে কিন্তু। তো এই এয়ারের ব্রেকডাউনটা যদি রিমুভ করা যায়, মানে বন্ধ করতে হয়, ব্রেকডাউন অফ এয়ার, এটাকে যদি আমাকে বন্ধ করতে হয়, তার মানে এয়ারটা যেটা আয়নে পরিণত হয়েছে সেই আয়নগুলোকে ডিআয়োনাইজ করতে হবে। তো সেই ডিআয়োনাইজ করার জন্য আমাকে এখানে এই লাইনের মধ্যে যে কারেন্ট যেটা যাচ্ছিল সেই কারেন্টটাকে কিছু সময়ের জন্য বন্ধ করে দিতে হবে, কারেন্টটাকে যেতে দিলে চলবে না। তো সেই কতক্ষণ বন্ধ করব সেই সময়গুলোই হচ্ছে এইটা। 66 কেবি লাইন হলে 0.1 সেকেন্ড বন্ধ করো, 132 কেবি লাইন হলে 0.17 সেকেন্ড বন্ধ করো, 220 কেবি লাইন হলে 0.28 সেকেন্ড লাইনটাকে ডিআয়োনাইজ করতে সময় নেবে, 400 কেভি লাইন হলে 0.5 সেকেন্ড সময় নেবে। ঠিক আছে, তার মানে আমাদেরকে আমরা ট্রানজিয়েন্ট ফল্টের ক্ষেত্রে কি করি, ট্রান্সমিশন লাইনে বা ইএইচভি লাইনে যদি ট্রানজিয়েন্ট ফল্ট হয় আমরা তো জানি, ধরো এটা একটা সেন্ডিং এন্ড, এখানে একটা ট্রান্সমিশন লাইন, এখানে ধরো একটা রিসিভিং এন্ড, সাপোজ এই এন্ডের নাম আমি দিলাম এ, এই এন্ডের নাম দিলাম আমি বি। ঠিক আছে, আমরা ধরো এখানে একটা সার্কিট ব্রেকার রেখেছি, এখানে ধরো একটা সার্কিট ব্রেকার রেখেছি। আমরা যখনই এই লাইনে কোনো ট্রানজিয়েন্ট ফল্ট হবে, কোনো ফল্ট যদি হয় ট্রান্সমিশন লাইনে, তখন সার্কিট ব্রেকারগুলো তো বন্ধ হয়ে যায়। এখানে যদি কোনো ফল্ট হয়, কোনো জায়গায় ব্রেকডাউন হয়ে যায়, তাহলে এই সার্কিট ব্রেকার তো বন্ধ হয়, কিন্তু বন্ধ হয়ে কি হয়, আবার অটো রিক্লোজার হয়। অটো রিক্লোজার আমরা জানি ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে, আমি কনসেপ্টটা বলেছিলাম, সমস্ত লাইনেই হয়। অটো রিক্লোজার মানে সার্কিট ব্রেকার বন্ধ হওয়ার পরে নিজের থেকেই আবার একবার চালু হয়, দিয়ে দেখে যে ফল্টটা এখনো আছে নাকি। যদি ফল্ট থাকে তাহলে আবার বন্ধ হয়ে যায়, কিন্তু যদি ফল্ট না থাকে তাহলে লাইনটা, সার্কিট ব্রেকার বন্ধ হয়ে গেল, সার্কিট ব্রেকার আবার চালু হয়ে গিয়ে লাইনটাকে নর্মাল করে দেয়। তার মানে কি, একটা অটো রিক্লোজার বলে একটা ঘটনা ঘটে কিন্তু ট্রান্সমিশন লাইনে, সেটা সেই সিস্টেমটা রাখা হয়। এবার এই যে অটো রিক্লোজার মানে কি, আমরা ধরো এরকম একটা আর্কিং হয়েছে বা ব্রেকডাউন হয়ে গেছে এয়ারের, আমরা চাই কি এটাকে ডিআয়োনাইজ করতে হবে, মানে একটা ফল্ট কারেন্ট তো হচ্ছে, এরকম আর্ক তৈরি হচ্ছে মানে ফল্ট কারেন্ট একটা হিউজ ফ্লো করছে। সেই ফল্ট কারেন্টটা কার মধ্যে ফ্লো করছে? সিটির মধ্যে দিয়ে ফ্লো করছে। তো সিটি সেই সিগন্যালটা কাকে পাঠিয়েছে? সার্কিট ব্রেকারকে পাঠিয়েছে। সার্কিট ব্রেকার কি বলবে? সার্কিট ব্রেকার অফ হয়ে যাবে। সার্কিট ব্রেকার সিটি ধরো এটাকে মাপলো, দিয়ে সার্কিট ব্রেকারকে সিগন্যাল পাঠিয়ে দিল, দিয়ে বললো সার্কিট ব্রেকারকে অফ করে দেওয়ার জন্য। সার্কিট ব্রেকার অফ হয়ে গেল, পাওয়ার সাপ্লাই বন্ধ হয়ে গেল। কিন্তু আমরা জানি ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে, ইএইচভি সিস্টেমের ক্ষেত্রে সার্কিট ব্রেকার নিজের থেকেই আবার একবার ক্লোজ হবে। কত সময় পরে সেই ক্লোজটা হবে না, আমরা সবসময় চাইবো যে এই লাইনটা ডিআয়োনাইজ হয়ে যাওয়ার পরে যেন ক্লোজটা হয়। যদি ডিআয়োনাইজ হয়ে যাওয়ার আগেই যদি আবার সার্কিট ব্রেকার ক্লোজ হয়ে যায় তাহলে তো কারেন্টটা আবার চলে আসবে। ততক্ষণে ধরো এই জায়গাটা ডিআয়োনাইজ হতেই পারেনি, তার মধ্যেই যদি আবার সার্কিট ব্রেকার ক্লোজ হয়ে যায় তাহলে কি হবে, আবার এদিক দিয়ে কারেন্ট ফ্লো হবে। তো যেটা আমরা চাইছিলাম যে আর্কটা বন্ধ হয়ে যাক বা ডিআয়োনাইজেশনটা হয়ে যাক, সেটা কিন্তু আর সম্ভব হবে না, আর্কটা চলতেই থাকবে। তো তার জন্য আমাদেরকে দেখতে হবে যেরকম সিস্টেম আমরা ইউজ করছি, কত কেভি ভোল্টেজ আমরা ইউজ করছি, তার উপরে ভিত্তি করে আমাদেরকে সার্কিট ব্রেকারের অটো রিক্লোজারের সময়টাকে সেই মতো করে অ্যাডজাস্ট করতে হবে। যেমন ধরো 132 কেভি লাইন যদি হয়, আমরা দেখছি যে ডিআয়োনাইজেশনের টাইম কত, 0.17 সেকেন্ড। তাহলে এবার আমরা ওখানে যে সার্কিট ব্রেকারটাকে ব্যবহার করছি, সেই সার্কিট ব্রেকারের যদি আমরা অটো রিক্লোজারের টাইমটা এই 0.17 সেকেন্ডের থেকে কম রেখে দিই তাহলে কি হবে, তাহলে আর্কটা ডিআয়োনাইজ হওয়ার আগেই সার্কিট ব্রেকারটা আবার একবার ক্লোজ হয়ে যাবে, দিয়ে আবার ওই আর্কটাকে ফিড করবে কারেন্ট। তার মানে আর্কটা তো আর বন্ধই হবে না, আর্কটা চলতেই থাকবে। ঠিক আছে, তার মানে সার্কিট ব্রেকার তখন আর ট্রিপ করে যাবে আবার। আমরা তো সেটা চাই না, আমরা চাই যে এরকম যদি কোনো ট্রানজিয়েন্ট ফল্ট হয় তার জন্য যে ডিআয়োনাইজ হতে যেটুকু সময় লাগছে সেটুকু সময় নেওয়ার পরে যেন তারপরে অটো রিক্লোজারটা হয়। ঠিক আছে, সেইটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো এই ট্রান্সমিশন বা ইএইচভি লাইনের ক্ষেত্রে অটো রিক্লোজারটা হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর।
ঠিক আছে। একবার আমরা জানি ট্রান্সমিশন বা ইএইচভি লাইনের ক্ষেত্রে অনলি ওয়ান অটো রিক্লোজার ইজ অ্যালাউড। ঠিক আছে, একবারের বেশি কিন্তু অটো রিক্লোজার করা যায় না ইএইচভি সিস্টেমের ক্ষেত্রে। কারণ কি? কারণ হচ্ছে ফল্ট এমভিএ যেটা, সেটা এখানে প্রচুর বেশি হয়। ঠিক আছে, এবং যদি আমরা বারবার এরকম ফল্ট কে আমরা যদি অটো রিক্লোজার করতে চাই ফল্টি কন্ডিশনে, তখন কি হবে? ইট ক্যান স্পয়েল দ্য সার্কিট ব্রেকার, সার্কিট ব্রেকারটাই ড্যামেজ হয়ে যেতে পারে। ঠিক আছে, সার্কিট ব্রেকারই এক্ষেত্রে ড্যামেজ হয়ে যেতে পারে, তো সেটা তো অ্যালাউ করা যাবে না। কিন্তু অনেক ক্ষেত্রে যেটা লো বা মিডিয়াম ভোল্টেজ যেগুলো লাইন, লো মিডিয়াম ভোল্টেজ লাইনের ক্ষেত্রে আমরা কি বললাম যে ফল্ট কিসের জন্য হয়? মিডিয়াম ভোল্টেজ লাইনের ক্ষেত্রে মেনলি হয় ট্রি ব্রাঞ্চেস, গাছপালা ডালপালা এখানে ঠেকে যায়, গিয়ে ফল্ট হয়। তো সে সমস্ত ক্ষেত্রে আমরা বলতে পারি যে আমরা সেখানে কিন্তু যেহেতু লো ভোল্টেজ বা কম্পারেটিভলি অনেক কম ভোল্টেজ, সেখানে ফল্ট এমভিএটা অনেক কম, তো সেই কারণে আমরা 3 বার পর্যন্ত সেখানে অটো রিক্লোজার করে দেখতে পারি। ঠিক আছে, 3 বার পর্যন্ত করা যেতে পারে। কিন্তু ইএইচভি লাইনের ক্ষেত্রে কিন্তু একবারের বেশি অটো রিক্লোজার কোনো মতেই করা যাবে না। ঠিক আছে, এবার ধরো অটো রিক্লোজার তো আমরা করলাম না, কিন্তু এরকম কোন একটা ফল্ট ধরো হলো, লাইটেনিং এর জন্যই ধরো একটা ফল্ট হলো, দিয়ে সেই ফল্টটা জন্য কিছু সময়ের জন্য এরকম একটা আর্কিং তৈরি হলো, এখানে কিছু সময়ের জন্য একটা আর্ক তৈরি হলো, এবং সেই আর্কের জন্য আমার সার্কিট ব্রেকারটা ট্রিপ হয়ে গেল। এবার যদি অটো রিক্লোজার না করতাম তাহলে কি হতো? এরকম ট্রান্সমিশন লাইন, তাতে যদি আমরা অটো রিক্লোজারটা না করতাম তাহলে কি হতো? মনে করো এরকম একটা ফল্ট হয়েছে, এটা লাইটেনিং এর জন্যই ধরো হয়েছে, তো লাইটেনিং এর জন্য একটা ট্রানজিয়েন্ট ফল্ট, ওটা তো আবার ইমিডিয়েটলি নিজের থেকেই রিমুভ হয়ে যাবে কিছু সময় পরে। তো সেই সময়ের মধ্যে ধরো আমরা অটো রিক্লোজার আর করলাম না, মানে একবার ফল্ট হয়ে গেল আর অটো রিক্লোজার করলাম না। তা এরকম যদি হয়, করতেই থাকি, একটা লাইনে তো অজস্র বার এরকম লাইটেনিং হতেই থাকছে কোথাও না কোথাও। এবং সমস্ত আমরা জানি ট্রান্সমিশন লাইনগুলো কি, সমস্ত ট্রান্সমিশন লাইনগুলো হচ্ছে ইন্টার কানেক্টেড সিস্টেম। এরকম ট্রান্সমিশন লাইন সমস্ত একে অন্যের সঙ্গে ইন্টার কানেক্টেড হয়ে আছে। ঠিক আছে, এরকম অজস্র ট্রান্সমিশন লাইন নিজেদের মধ্যে যুক্ত হয়ে আছে। ঠিক আছে, এবার যদি আমরা এরকম ট্রানজিয়েন্ট ফল্টের জন্য লাইনগুলোর সার্কিট ব্রেকারকে অফ করেই রেখে দিই, অটো রিক্লোজার আর না করি, ধরো এখানে একটা ফল্ট হলো, আমার এই সার্কিট ব্রেকার অফ হয়ে গেল, এই সার্কিট ব্রেকার অফ হয়ে গেল, তখন কি হবে? এই জায়গাটা পুরো আউট অফ সার্ভিস হয়ে গেল। এরকম যদি আউট অফ সার্ভিস হতেই থাকে, তাহলে আমাদের যেহেতু টোটাল সিস্টেমটা ইন্টার কানেক্টেড, টোটাল জেনারেটিং ইউনিটস গুলো হচ্ছে ইন্টার কানেক্টেড, এবং জেনারেটিং ইউনিট গুলোতে যদি এরকম ট্রান্সমিশন লাইন একটা আউটেজ হয়ে যায়, তার মানে কি এই সমস্ত জায়গায় যা লোড ছিল সমস্ত লোডটা বন্ধ হয়ে গেল, তার মানে জেনারেটরের লোডটা হঠাৎ করে কমে গেল। জেনারেটরের লোডের যদি এরকম সাডেন ফ্লাকচুয়েশন হতে থাকে, তাহলে তাদের কি হবে? তাদের হচ্ছে রোটর অ্যাঙ্গেল গুলো শিফট করে যাবে, ড্রিফট করে যাবে। ঠিক আছে, তাদের যে স্টেডি ভ্যালু সেখান থেকে ড্রিফট করতে থাকবে রোটরের অ্যাঙ্গেল গুলো। ঠিক আছে, এবং যেহেতু সমস্ত জেনারেশন ইউনিট গুলো হচ্ছে সিঙ্ক্রোনাইজ করা থাকে, তো সেই সিঙ্ক্রোনাইজেশনটা ড্যামেজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো একটা এফেক্ট থেকে কত কিছু হচ্ছে। ট্রান্সমিশন লাইনে ফল্ট হচ্ছে, ফল্টের জন্য ট্রান্সমিশন লাইনে সার্কিট ব্রেকার অফ হচ্ছে, সার্কিট ব্রেকার অফ হওয়ার জন্য আর অটো রিক্লোজার এখানে আমরা রাখছি না, ধরো অটো রিক্লোজার রাখছি না বলে, যেহেতু টোটাল পাওয়ার সিস্টেমটা ইন্টার কানেক্টেড, তার মানে আমরা বলতে পারি জেনারেটিং যে স্টেশন তাদের লোড কমে যাচ্ছে, জেনারেটিং স্টেশনের লোড কমে গিয়ে তাদের রোটর অ্যাঙ্গেল ড্রিফট করে যাচ্ছে, রোটর অ্যাঙ্গেল ড্রিফট করে গিয়ে যে টোটাল সিস্টেমটা আমাদের সিঙ্ক্রোনাইজ ছিল, সিঙ্ক্রোনাইজেশনটা ড্যামেজ হয়ে যাচ্ছে, এবং তার মানে টোটাল পাওয়ার সিস্টেমটাই আমাদের আউট অফ, মানে আমাদের সার্ভিস হয়ে যেতে পারে। ঠিক আছে, টোটাল পাওয়ার সিস্টেমের স্টেবিলিটিটাই নষ্ট হয়ে যেতে পারে, শুধুমাত্র যদি আমরা এরকম অটো রিক্লোজারের সিস্টেম না রাখি তার জন্য। ঠিক আছে, একটা ফল্ট থেকে টোটাল পাওয়ার সিস্টেমই নষ্ট হয়ে যেতে পারে। আবার ইন্টার কানেক্টেড ছাড়া এখনকার দিনে মুশকিল, কোথায় কোথায় জেনারেশন আমরা এক জায়গাকার জেনারেট করে সেটাকে আমরা বহু দূরে ফিট করতে পারি, যেখানে চাহিদা বেশি সেখানে পাঠাতে পারি। তো ইন্টার কানেক্টেড তো রাখা জরুরি, আমরা জানি। তো ইন্টার কানেক্টেড সিস্টেমে যদি আমরা অটো রিক্লোজার না রাখি, সেক্ষেত্রে কি হবে না, টোটাল পাওয়ার সিস্টেমের স্টেবিলিটি নষ্ট হয়ে যেতে পারে একটা সামান্য ফল্ট থেকে। সেটা আমরা নিশ্চয়ই চাইবো না। তার জন্য আমাদেরকে কি রাখতে হবে না, অটো রিক্লোজারের সিস্টেমটাকে অবশ্যই রাখতে হবে। ঠিক আছে, কিন্তু আমরা জানি যে ট্রান্সমিশন লাইন যেগুলো আছে এখন, সেই ট্রান্সমিশন লাইনগুলো হচ্ছে ইন্টার কানেক্টেড ট্রান্সমিশন লাইন, এবং সেখানে পাওয়ার দুদিক থেকেই আসতে পারে। এমন তো নয় যে আমার এখানে ফল্ট হলো মানে ফল্ট কারেন্ট খালি এ থেকেই এদিকে আসবে, এটা এই বি এর দিক থেকেও ফল্ট কারেন্টে ফিড হতে পারে, কারণ ইন্টার কানেক্টেড সিস্টেম যেহেতু। তার জন্য দেখতে হবে যে আমাদের যখন কোনো ট্রান্সমিশন লাইনের মধ্যে কোনো পার্টিকুলার সেকশনের মধ্যে ধরো ফল্ট হয়েছে, তাহলে যেন আমাদেরকে অটো রিক্লোজার তো করবো, কিন্তু অটো রিক্লোজার করবো কতক্ষণ পরে না, যতটা সময় এই ডিআয়োনাইজ হতে লাগে, এই ডিআয়োনাইজ হতে টিপিক্যালি যতটা সময় লাগে, তারপরে আমরা অটো রিক্লোজারটাকে করবো। ঠিক আছে, তো 0.5 সেকেন্ড অ্যাপ্রক্সিমেটলি আমরা ধরে নিতে পারি, তারপরেই আমরা অটো রিক্লোজারটাকে করবো। ঠিক আছে, তো সেই অটো রিক্লোজারটা করতে গেলে
আমাকে কিন্তু এমন তো নয় যে আমরা একদিকে সার্কিট ব্রেকারকে বন্ধ করব, অন্যদিকে সার্কিট ব্রেকারকে বন্ধ করব না, সেটা করলেও কিন্তু চলবে না। ঠিক আছে, আমাকে দুদিককার সার্কিট ব্রেকারকেই বন্ধ করতে হবে, তবে গিয়ে এখানে ফল্ট, যে ফল্ট পাথ, নাহলে এদিক থেকেও কারেন্ট আসতে পারে, এদিক থেকেও কারেন্ট আসতে পারে। তো যদি আমরা চাই যে এটাকে ডিআয়োনাইজ করব, তার জন্য আমাকে এটাকেও বন্ধ করতে হবে, এদিক থেকেও কারেন্ট আসা বন্ধ করতে হবে। তার মানে কি, এই সার্কিট ব্রেকারকেও ট্রিপ করাতে হবে, এই সার্কিট ব্রেকারকেও ট্রিপ করাতে হবে, দুদিককার সার্কিট ব্রেকারকে আমাকে ট্রিপ করাতে পারি একই সঙ্গে। তাহলে আমরা বলতে পারি যে আমাদের এই ফল্টটা ডিআয়োনাইজ হতে পারে, আদারওয়াইজ কিন্তু হবে না। ঠিক আছে, তো সেইটা দেখতে হবে, দুদিককার সার্কিট ব্রেকারকে ট্রিপ করানোর ব্যবস্থা আমাদেরকে করতে হবে। তো এতক্ষণ পর্যন্ত আমরা যে প্রোটেকশনটা পড়েছিলাম, ডিস্টেন্স প্রোটেকশন, সেই স্কিমে এখানে কি অসুবিধা হচ্ছে সেটা একটু দেখে নেওয়া যাক। তারপরে আমরা ভাববো যে কেন ক্যারিয়ার প্রোটেকশনের কথা এলো। ঠিক আছে, ডিস্টেন্স প্রোটেকশন ব্যবহার করে কি আমরা এটা করতে পারতাম না, সেটা একবার দেখে নেওয়া যাক। তো মনে করো আমি একটা জেনারেটিং সিস্টেম দেখাচ্ছি। সাপোজ এখানে ধরো আমার একটা এখানে একটা আমার জেনারেটর আছে। ঠিক আছে, এখানে ধরো আমার একটা জেনারেটর আছে, জেনারেটর থেকে ধরো একটা বাসে পাওয়ার পড়লো, সেই বাস থেকে ট্রান্সমিশন লাইন গেল কিছু দূর, এটা ধরো একটা ট্রান্সমিশন লাইন আমরা দেখালাম। ঠিক আছে, এটা হলো ট্রান্সমিশন লাইন, শেষ হয়ে গেল। এখান থেকে আবার ট্রান্সমিশন লাইন চললো, আবার ধরো আমার এত দূর পর্যন্ত একটা ট্রান্সমিশন লাইন চললো, আবার ধরো এখান থেকে আরেকটা ট্রান্সমিশন লাইন চললো, একটা সেকশন এখান পর্যন্ত চললো। এখানে আবার কি আছে না, এখানে আবার ধরো আরেকটা এরকম জেনারেটর আছে, এরকম আরেকটা জেনারেটর আমার এখানে আছে। ঠিক আছে, তাহলে দুদিকে দুটো জেনারেটর, ধরো এখানে একটা জেনারেটর, সাপোজ এর নাম দিলাম আমি G1, আর এখানে আরেকটা জেনারেটর, এর নাম আমি সাপোজ দিলাম হচ্ছে G2। ঠিক আছে, দুটো জেনারেটর আছে। এখন আমি এই সেকশন গুলোর নামকরণ করে দিই। ধরো এই সেকশন, এটার নাম আমি সাপোজ দিলাম হচ্ছে এ আর বি, আমি এটাকে নিয়ে মেনলি কাজ করব, তার জন্য এটাকে এবি নাম দিলাম। আর দূরের যে সেকশনস গুলো, সাপোজ এর নাম আমি দিলাম হচ্ছে সি, আর এর নাম দিলাম আমি সাপোজ ডি। ঠিক আছে, বাস বার গুলোর নাম দিলাম এ বি সি ডি এরকম করে। এখন আমরা কাজ করব এইটুকু জায়গার, এ আর বি এর মধ্যে আমরা একটু অ্যানালিসিসটা করব। তাহলে এ আর বি এর মধ্যে আমাদের আছেটা কি, আমাদের এটা হচ্ছে সেন্ডিং এন্ড, এটা সেন্ডিং এন্ডে আমরা কি জানি, একটা সার্কিট ব্রেকার থাকে, আর রিসিভিং এন্ডে কি থাকে, আমাদের আর একটা সার্কিট ব্রেকার থাকে। ঠিক আছে, রিসিভিং এন্ডে একটা সার্কিট ব্রেকার থাকে। এবার আমরা যে ডিস্টেন্স প্রোটেকশনটা পড়েছিলাম আগের ক্লাসে, সেখানে আমরা 3 স্টেপ ডিস্টেন্স প্রোটেকশন পড়েছিলাম, মানে 3টে স্টেপে আমরা ডিস্টেন্স প্রোটেকশন গুলোকে দেখিয়েছিলাম। কিরকম স্টেপ ছিল সেখানে না, ট্রান্সমিশন লাইনের ধরো এ যে সার্কিট ব্রেকারটা, সেটা কতদূর পর্যন্ত ফল্টের ইনস্ট্যান্টেনিয়াসলি ট্রিপ করবে, বলো কতদূর পর্যন্ত ফল্টের ইনস্ট্যান্টেনিয়াসলি ট্রিপ করবে। এ আর বি এর মধ্যে যে টোটাল দূরত্ব, তার 80% দূরত্ব পর্যন্ত, 80% পর্যন্ত সেই ইনস্ট্যান্টেনিয়াসলি ট্রিপ করে যাবে। মানে আপ টু এত দূর পর্যন্ত আমরা ধরে নিলাম যে এতটা সময় এ একদম তৎক্ষণাৎ ট্রিপ করবে। এইটুকু দূরত্বের মধ্যে যদি ফল্ট হয়, এতে যে আমার সার্কিট ব্রেকার আছে, এই একদম ইমিডিয়েট ইনস্ট্যান্টেনিয়াসলি ট্রিপ করে যাবে। আচ্ছা, তারপরে আর একটু বেশি সময় নেবে, সেটা কত দূর পর্যন্ত, এই বাকি থাকা যে 20%, তাই তো, এই যে অবশিষ্ট যে 20%, মানে এখান থেকে এইটুকু, এই যে 20%, আর এখান থেকে আরো 40%, মানে বি আর সি এর মধ্যে যে সেকশন, তার আপ টু 40% পর্যন্ত, ধরলাম এত দূর পর্যন্ত, এটা হলো ধরো 40%। তো এত দূর পর্যন্ত ঠিক করতে আর একটু বেশি সময় নেবে। তো কত সময় নেবে ধরলাম যে এতটা বেশি একটু সময় নেবে, ধরো এই সময়টা নেবে। ঠিক আছে, এটা একটু বেশি সময়, এতটা সময় এত দূর পর্যন্ত ফল্ট হলে সে ঠিক করতে নেবে। এবার তারপরেও যদি ফল্ট হয়, সেটা ঠিক করতে গেলে ও আরো বেশি সময় নেবে, ধরো এই আর একটু বেশি সময় নিয়ে এই এতদূর, তারপরে যত দূরেই হোক এই এতটা সময় অন্তত নেবে। এটা কোন ব্রেকারের জন্য আমরা আঁকলাম, এটা হচ্ছে এ তে যে ব্রেকারটা আছে তার ক্যারেক্টারিস্টিক্স আমরা আঁকলাম। ঠিক আছে, ওকে। এবার আমরা দেখবো যে আমাদের যে বি তে যে সার্কিট ব্রেকারটা আছে, এই রিসিভিং এন্ডে যে ব্রেকারটা আছে, তার ক্যারেক্টারিস্টিক্সটা কেমন হবে বলো। সে আবার হ্যাঁ, রাইট থেকে লেফটে হবে। হ্যাঁ, মানে এই আপ টু বি থেকে এ এর মধ্যে যে দূরত্ব, তার মধ্যে আপ টু বি থেকে এ এর যে দূরত্ব, এই এত দূর পর্যন্ত, এটা যদি আমরা 80% ধরে নিই, বি থেকে এ এর মধ্যে যে এই দূরত্ব, এটা যদি 80% দূরত্ব হয়, মানে বি থেকে এ এর মধ্যে যে দূরত্ব তার 80%, মানে বি এর দিক থেকে শুরু করবো, কিন্তু এবার বি এর দিক থেকে 80% দূরত্ব পর্যন্ত এই ইনস্ট্যান্টেনিয়াসলি ট্রিপ করবে। এত দূর পর্যন্ত ফল্ট হলে এই বি সার্কিট ব্রেকারটা ইমিডিয়েটলি ট্রিপ করে যাবে। ঠিক আছে, তারপরে কি, এই অবশিষ্ট এদিককার যে 20%, এখানকার 20% আর ওই দিককার আরো 40%, পরবর্তী সেকশনের আপ টু 40%, মানে এত দূর পর্যন্ত সে কি করবে, আরেকটা
একটু বেশি সময় নেবে ট্রিপ করতে, ধরো এই এতটা বেশি সময় নিল, একটু বেশি সময় নিল এতদূর পর্যন্ত ট্রিপ করতে, এবং তারও পরে যদি ফল্ট হয় তাহলে কি করবে, ও আরো বেশি সময় নেবে, আরো বেশি সময় নেবে, ধরো এতটা এতটা সময় নেবে। ঠিক আছে, আমার এই সময়টা বাড়ছে, সময়টা বাড়ছে, এটাই আমি বোঝাতে চাইছি যে যদি আমার এ থেকে বি এর মধ্যে কোথাও ফল্ট হয় আপ টু 80% ফ্রম এ এন্ড, এতদূর পর্যন্ত ফল্ট এলে আমার এ তে যে সার্কিট ব্রেকার সে ইমিডিয়েটলি ট্রিপ করে যাবে, বি থেকে এখান থেকে আপ টু 40% অফ দ্য নেক্সট সেকশন এতদূর পর্যন্ত ফল্ট এলে একটু বেশি সময় নেবে, এবং তারও পরে ফল্ট এলে আর একটু বেশি সময় নেবে। অনুরূপভাবে বি তে যে সার্কিট ব্রেকারটি আছে সেটি এই বি থেকে এর মধ্যে যা দূরত্ব তার 80%, মানে আপ টু এত দূর পর্যন্ত এটা হচ্ছে খুব ইনস্ট্যান্টেনিয়াসলি ট্রিপ করে যাবে। তারপরে অবশিষ্ট যে 20% অফ বি এ অ্যান্ড রিমেনিং 40% অফ দ্য নেক্সট সেকশন ডি এ, ততদূর পর্যন্ত এটা আরেকটু বেশি সময় নিচ্ছে, এবং তারও পরে ফল্ট এলে আরো বেশি সময় নিচ্ছে। তো এইভাবে ক্যারেক্টারিস্টিক্স গুলো চলছে। এখন আমরা ফোকাস করব এইটুকু জায়গার মধ্যে, কোন জায়গার মধ্যে না, এ আর বি এর মধ্যবর্তী যে এই অংশটুকু, এই অংশটুকুর মধ্যে আমরা একটু ফোকাস করি। তাহলে এখানে দেখো, যদি আমার ফলটা এই যে আমার 60%, এইটুকু অংশ তাহলে কতটুকু বলো দেখি, এখান থেকে এইটুকুটা কত, এদিককার এটা আমরা জানি 20%, এটা এটুকুটা 20%, বুঝতে পারছো তো? কারণ হচ্ছে এইটুকুটা বাকি ছিল, মানে বি এর দিকের সার্কিট ব্রেকারটা এতদূর পর্যন্ত ইনস্ট্যান্টেনিয়াসলি ট্রিপ করেছে, 80% পর্যন্ত ইনস্ট্যান্টেনিয়াসলি ট্রিপ করে। তাহলে এইখান থেকে এইটুকুটা কত, এইটুকুটা হচ্ছে 20%, এটা হচ্ছে 20%, আমি 20% লিখলাম এটাকে। ঠিক আছে, আর মাঝের এই অংশটা আর এইদিকে যে লাল হয়ে গেছে এই অংশটা কতটা, এটাও হচ্ছে 20%, এটাও হচ্ছে 20%, তাই তো? কোনো ডাউট আছে এটা নিয়ে? এইখান থেকে এইটুকু দূরত্ব কত, এটা হচ্ছে 20% দূরত্ব, তাই না? এত দূর পর্যন্ত তো ইনস্ট্যান্টেনিয়াসলি টিপ করেনি, এ তে যে সার্কিট ব্রেকার আছে এত দূর পর্যন্ত ইনস্ট্যান্টেনিয়াসলি করেছে, মানে 80% পর্যন্ত ইনস্ট্যান্টেনিয়াসলি করেছে, বাট এইটুকুর জন্য তো করেনি, মানে এটা হচ্ছে 20% দূরত্ব। তাহলে এইদিকের 20 আর এদিকের 20, মাঝে কত বাকি থাকলো, মাঝে কত বেঁচে গেল, 60%, এটা হয়ে গেল আমার মাঝের 60%, তাই তো? এটা হয়ে গেল মাঝের 60%। এখন দেখো, যদি আমরা ফল্টের ব্যাপারটা ভাবি এবার, যদি আমার এই মাঝের 60%-এর মধ্যে ফল্ট হয়, ধরো আমার ডাবলি ফেড সিস্টেম আমি দেখিয়েছি, দুদিকে জেনারেটর আছে, এটাতে আমার দুদিকে জেনারেটর আছে, মানে দুদিক থেকেই কারেন্ট ফিড হচ্ছে, এদিক থেকেও ফিড হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ এদিক থেকেও ফিড হচ্ছে। এখন মনে করো ফল্টটা আমার এই রকম জায়গায় হয়েছে, মানে কি, মানে এই মাঝের যে 60% তার মধ্যে কোথাও একটা হয়েছে, সেখানে ফল্ট এলে কোন ব্রেকারটা কত সময় ট্রিপ করবে বলতো? এতে যে সার্কিট ব্রেকার আছে সে কখন ট্রিপ করবে, ধরো এইখানে একটা জায়গায় হয়েছে, মানে মাঝের এই অংশটুকুর মধ্যে ফল্ট হয়েছে, মাঝের যে 60% দূরত্ব আমি দেখালাম তার মধ্যে ফল্ট হলে এতে যে সার্কিট ব্রেকারটি আছে সে কিন্তু ইনস্ট্যান্টেনিয়াসলি ট্রিপ করবে। কারণ কি, কারণ এ থেকে শুরু করে, মানে এ হচ্ছে এখান থেকে শুরু করে আপ টু এই এতটা, মানে 80%-এর মধ্যে হলে ইনস্ট্যান্টেনিয়াসলি ট্রিপ করে। তো এটা তো 80%-এর মধ্যেই পড়ছে, মাঝের যে 60% সেটা দুটো দিক থেকেই, মানে এ থেকে যদি সার্কিট এর দিকের যে সার্কিট ব্রেকার তার কথা যদি ভাবি, তাহলেও তার 80%-এর মধ্যেই পড়ছে, এখানে ফল্ট হলে তাহলে এ ইনস্ট্যান্টেনিয়াসলি ট্রিপ করে যাবে। আবার দেখো, এই বি তে যে সার্কিট ব্রেকার আছে সেও কত দূর পর্যন্ত ফল্ট এলে ইনস্ট্যান্টেনিয়াসলি করে, আপ টু এতটা পর্যন্ত ফল্ট হলে সে ইনস্ট্যান্টেনিয়াসলি করে, মানে এখানে ফল্ট হলেও বি তে যে সার্কিট ব্রেকার আছে সে ইনস্ট্যান্টেনিয়াসলি করবে। ঠিক আছে, তার মানে এই মাঝের যে 60% সেটুকুর জন্য আমাদের কোনো সমস্যা নেই, যদি ফল্ট হয় তাহলে এই দিককার সার্কিট ব্রেকারও ইমিডিয়েটলি ট্রিপ করবে, আর বি এর দিককার সার্কিট ব্রেকারও ইমিডিয়েটলি ট্রিপ করবে। ঠিক আছে, তার মানে ডিস্টেন্স প্রোটেকশন ব্যবহার করলে, যেটা টাইম গ্রেডেড যে ডিস্টেন্স প্রোটেকশন বা 3 স্টেপ যে ডিস্টেন্স প্রোটেকশন, সেটা যদি আমরা ইউজ করি তাহলে মাঝের 60%-কে নিয়ে আমাদের কোনো চিন্তা নেই, সেটার জন্য দুদিককার সার্কিট ব্রেকারই ইমিডিয়েটলি ট্রিপ করবে। কিন্তু সমস্যাটা হয়ে যাবে যদি ধরো ফল্টটা আমার এইখানে হয়, ধরো এই রকম একটা জায়গায় ফল্ট হয়েছে। ঠিক আছে, এটা মানে কোনখানে হচ্ছে, একদম এ সার্কিট ব্রেকার যেখানে আছে তার কাছাকাছি জায়গায় হচ্ছে, তাহলে এটার ফল্টের জন্য কোন ব্রেকারটা কত সময় ট্রিপ করবে বলতো? এতে যে সার্কিট ব্রেকারটা আছে তার তো একদম খুব কাছাকাছি, মানে 80%-এর মধ্যে তো অবশ্যই, তার মানে এতে যে সার্কিট ব্রেকার আছে এ তো ইমিডিয়েটলি ট্রিপ করে যাবে। কিন্তু বিতে যে সার্কিট ব্রেকারটি আছে তার জন্য কিন্তু এটা 80%-এর মধ্যে তো হচ্ছে না, এর হচ্ছে এই একটু বেশি সময়ের মধ্যে পড়ে যাচ্ছে, তার মানে এ কিন্তু আর ইমিডিয়েটলি ট্রিপ করছে না, এ হচ্ছে এতটা সময়ে করবে, একটু বেশি সময় নেবে। তার মানে এরকম জায়গায় যদি ফল্ট হয় যেটা এর খুব কাছাকাছি, এরকম জায়গায় যদি ফল্ট হয় বা এ থেকে বি এর মধ্যবর্তী যে দূরত্ব, এ থেকে এর দিক থেকে দেখলে 20%-এর মধ্যে ফল্ট হলে তখন এ তে যে সার্কিট ব্রেকার আছে সে ইমিডিয়েটলি ট্রিপ করবে, বাট বি তে যে সার্কিট ব্রেকার আছে সে কিন্তু একটা টাইম ডিলে নিয়ে ট্রিপ করবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা বেশি সময়, এই যে সময়টা এটা তো একটা বেশি সময়, এই সময়টা নেবে, এটা ধরো T1 সময়।
এতটা সময় নেবে। আবার ধরো আমার এইখানে ফল্ট হলো বি এর কাছাকাছি, মানে এ এর যে 80%, এ আর বি এর যে দূরত্ব এখান থেকে শুরু করে 80%, তারও পরে ফল্টটা হয়েছে। তার জন্য তাহলে কি হবে, বি এর কাছাকাছি হয়েছে মানে বিটা ইমিডিয়েটলি বা ইনস্ট্যান্টিনিয়াসলি ট্রিপ করবে, বাট এ তে যে সার্কিট ব্রেকার আছে সে কিন্তু এই এতটা সময় নেবে। এটা হচ্ছে সাপোজ আমার টি ওয়ান সময় নেবে। তার মানে দুদিককার সার্কিট ব্রেকার কিন্তু তখন ইমিডিয়েটলি ট্রিপ করছে না। তা এখন কি হবে, এটা একটু বেশি সময় যদি ট্রিপ করে, এরকম জায়গায় ধরো ফল্ট হয়ে গেল মানে বি এর কাছাকাছি, তার মানে কি আমার বি এর দিক থেকে পাওয়ার সাপ্লাই তো ইমিডিয়েটলি বন্ধ হয়ে গেল, সব ঠিক আছে, বাট এ এর দিক থেকে পাওয়ার সাপ্লাইটা কিন্তু স্টিল কন্টিনিউ করবে। কতক্ষণ পর্যন্ত করবে, আপ টু এই টি ওয়ান সময় পর্যন্ত করবে। আর এতক্ষণ যদি কন্টিনিউ করে পাওয়ার সাপ্লাইটা, তাহলে আর্কটা তো আর বন্ধ হবে না। যদি কোনো একটা ট্রানজিয়েন্ট ফল্টই ধরো হয়ে থাকে, আর্কটা যদি বন্ধ না হয়, উপরন্তু আর্ক তো বন্ধ হচ্ছেই না, আপ টু এই টি1 সেকেন্ড পর্যন্ত ফল্ট কারেন্টটা এদিক থেকে ফিড হতে থাকছে, এদিক থেকে ফল্ট কারেন্ট স্টিল ফিড হচ্ছে। ঠিক আছে, এবার এতক্ষণ যদি ফল্ট কারেন্টটা ফিড হতে থাকে, ফল্টটা তো রিমুভ হলো না, ফল্টটা আরো বেড়ে গেল। ঠিক আছে, ইতিমধ্যে ধরো বি এর আবার অটো রিক্লোজারের সময় চলে এলো, কিছুক্ষণ পরে এ আবার অটো রিক্লোজার হতে যাবে, কিন্তু যখন এটা অটো রিক্লোজার হওয়ার চেষ্টা করবে, এ দেখবে যে ফল্ট তো ক্লিয়ার হয়নি। কারণ কি, কারণ হচ্ছে ফল্ট কারেন্ট ইতিমধ্যে আমার এ তে যে সার্কিট ব্রেকার আছে সেদিক থেকে ফল্ট কারেন্ট ফিড হয়েছে, কারণ ইমিডিয়েটলি তো বন্ধ হয়নি এটা। তার জন্য ফল্ট কারেন্টটা বন্ধ হওয়ার পরিবর্তে এদিক থেকে ফিড হয়ে গেছে, মানে ফল্ট বন্ধ হয়নি, অথচ তার মধ্যে এ আবার বিটা আবার রিক্লোজার হওয়ার চেষ্টা করেছে। তার মানে আবার এ দেখবে যে ফল্ট আছে, দিয়ে ট্রিপ করে যাবে আবার, দিয়ে আর তো রিক্লোজার হয় না, একবার করেই অটো রিক্লোজার করা যায়, তার মানে লাইনটা ব্রেকডাউন হয়ে যাবে। তাহলে এটা মুশকিল। অথচ ফল্টটা ট্রানজিয়েন্ট ফল্টই ছিল, হয়তো লাইটেনিং এর জন্য বা সুইচিং এর জন্য একটা ফল্ট হয়েছিল, ট্রানজিয়েন্ট ফল্ট, এটা কোনো পার্মানেন্ট ফল্ট কিছু ছিল না। মানে একটু অটো রিক্লোজারের সময়টা দিয়ে যদি অটো রিক্লোজার করা হতো, তখন আবার মানে লাইনটা হোল্ড করে যেত বা নর্মাল হয়ে যেত। কিন্তু সেটা হলো না, কারণ কি, কারণ এদিককার সার্কিট ব্রেকারটা ইমিডিয়েটলি ট্রিপ করলো না বলে। তাহলে আমাদেরকে কি ভাবতে হচ্ছে, যাতে ইমিডিয়েটলি দুদিককার সার্কিট ব্রেকারই ইনস্ট্যান্টিনিয়াসলি ট্রিপ করে, তার জন্য কিছু একটা তো স্কিম ভাবতে হবে, কিছু একটা তো অপশন ভাবতে হবে। সেই অপশনটা কি হতে পারে, এটা একটা অপশন হতে পারে, ধরো এ আর বি এর মধ্যে এই বি এর কাছাকাছি জায়গায় ফল্ট হলো, ঠিক আছে, বি এর কাছাকাছি জায়গায় ফল্ট হলো, তাহলে বিটা তো ইমিডিয়েটলি ট্রিপ করলো, কিন্তু এ ট্রিপ করার কথা আরো খানিকটা পরে। কিন্তু আমরা যদি এই ক্যারেক্টারিস্টিক্স এর উপরে নির্ভর না করে এমন একটা সিস্টেম করি যে বি যখনই সেন্স করলো ফল্ট হয়েছে, বি কি করলো, এ একটা সিগন্যাল পাঠিয়ে দিল। একটা সিগন্যাল কাকে পাঠালো না, এর সার্কিট ব্রেকার যেটা আছে, এ তে যে সার্কিট ব্রেকার আছে একে একটা সিগন্যাল পাঠিয়ে দিল, এরকম একটা ধরো সিগন্যাল কোনোভাবে পাঠাবো যে আমি ট্রিপ করে গেছি, এবার তুমিও বন্ধ হয়ে যাও, এরকম একটা সিগন্যাল ধরো বি এ কে পাঠালো। তাহলে কি হবে, এ এতটা সময় আর ওয়েট করবে না, যে যতক্ষণের মধ্যে সিগন্যালটা পেলো ইমিডিয়েটলি ট্রিপ করে যাবে। ঠিক আছে, এতটা সময় আর সে ওয়েট করবে না। তাহলে কি হবে, তাহলে হচ্ছে আমার এটা ট্রিপ করলো, মানে বিটা ট্রিপ করার কিছুক্ষণের মধ্যে কিন্তু এটাও আবার ট্রিপ করে যাবে। ঠিক আছে, এই যে সিগন্যালটা যাওয়ার জন্য যে সময় লাগে সেটা খুবই নেগলিজেবল সময়, খুব সামান্য সময় লাগে। ঠিক আছে, তো ইতিমধ্যে বি এ তে যে সার্কিট ব্রেকার আছে সেও ট্রিপ হয়ে যাবে। যদি এ আর বি দুটোই ট্রিপ হয়ে অনেকক্ষণ থাকে, তাহলে কি হবে, এটা যদি ট্রানজিয়েন্ট ফল্ট হয়ে থাকে, ট্রানজিয়েন্ট ফল্টটা নিজের থেকেই ডিআয়োনাইজ হবে, এবং তারপরে ডিআয়োনাইজ হওয়ার পরে দুদিককার সার্কিট ব্রেকারই একসঙ্গে রিক্লোজার হলো, কোনো অসুবিধা নেই। যদি এর মধ্যে ডিআয়োনাইজ হয়ে গিয়ে থাকে, তাহলে এ আর বি দুটোই যদি একসঙ্গে অটো রিক্লোজার হয়ে যায়, কোনো অসুবিধা নেই, দুটো একসঙ্গে হবে এবং লাইনটা নর্মালি আবার চলতে থাকবে। তো এটাই হচ্ছে আমাদের মানে কনসেপ্ট, কেন আমরা ক্যারিয়ার প্রোটেকশন ইউজ করছি, কারণটা কি, কারণটা এটাই যে ডিস্টেন্স প্রোটেকশন যেটা আমরা টাইম গ্রেডেড বা আমাদের 3 স্টেপ ডিস্টেন্স প্রোটেকশন যেটা আমরা ইউজ করছিলাম, সেটা ব্যবহার করলে ডিস্টেন্স কোনো একটা ট্রান্সমিশন লাইনের মধ্যে দুদিক থেকে যদি ফিড সিস্টেম হয়, তার ক্ষেত্রে মধ্যবর্তী যে 60%, তার জন্য দুদিককার সার্কিট ব্রেকারই ইমিডিয়েটলি বা ইনস্ট্যান্টিনিয়াসলি ট্রিপ করে, কিন্তু যে বাকি যে 20% দুদিক থেকেই, দুদিককার যে 20%, এদিককার 20% আর এদিককার 20%, এদের জন্য যে ফল্ট, এদের মধ্যে যদি কোনো ফল্ট হয়, সেটার জন্য কিন্তু একদিককার সার্কিট ব্রেকার ইমিডিয়েটলি ট্রিপ করলেও অন্য দিককার সার্কিট ব্রেকার কিন্তু ইমিডিয়েটলি ট্রিপ করছে না। এবং এই যে ট্রিপ করছে না, তার জন্য কি হচ্ছে না, ফল্ট পাথটা ফল্ট কারেন্ট পেতে থাকছে, এবং তার জন্য অটো রিক্লোজার করতে গিয়ে তখন সমস্যা দেখা দিচ্ছে। ঠিক আছে, তো এই সমস্যাটাকে দূর করবার জন্যই এই ক্যারিয়ার প্রোটেকশনের কনসেপ্টটা আনা হয়েছে। এবার এই যে বিভিন্ন রকমের যে ক্যারিয়ার প্রোটেকশন, সেটা আমি সংক্ষিপ্তভাবে পরের ক্লাসে এক্সপ্লেন করব। ঠিক আছে, তাহলে এটা কি সবাই বুঝতে পারলে যে কেন ক্যারিয়ার প্রোটেকশনের কনসেপ্টটা এলো, এই মানে আমাদের যে 3 স্টেপ প্রোটেকশন যেটা ছিল সেটাতে কি অসুবিধা হচ্ছিল এবং তার জন্য আমরা ক্যারিয়ার প্রোটেকশন কেন আনলাম, সেটা কনসেপ্টটা কি বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ঠিক আছে,